15 দিন পরে আসলে কি করব, কারণ উইদাউট এনি প্ল্যান আমি যদি চাকরি ছেড়ে জাস্ট হাতে টাকা নিয়ে বসে থাকি, টাকা শেষ হইতে তো টাইম লাগবে না। আমরা প্রি অর্ডার নিতাম, প্রি অর্ডার নিয়ে আমরা ঢাকায় এনে আমরা বাসায় হোম ডেলিভার করতাম। মানে 10 বছর বিফলতার সাথে কাটানো যায় না, তাই আমি ধরে নিলাম যে সফলতার সাথেই কাটাইছেন। এরপরে আপনি জব কুইট করলেন, জব কুইট করে আপনি বিজনেস স্টার্ট করলেন। হ্যাঁ, বেসিক্যালি ঘটনাটাও একটু যে চাকরি ছাড়ার যে ঘটনা, সেটা প্র্যাকটিক্যালি আমি 15 দিনের নোটিসে চাকরি ছাড়লাম। আচ্ছা, আমাদেরকে 2013 সালের 15ই ডিসেম্বর একটা ইমেইল আসলো সেন্ট্রাল এইচআর থেকে, যে একটা ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম, ইটস মোর অফ এ লাইক গোল্ডেন হ্যান্ডশেক সর্ট অফ থিং, যে এটা দেওয়া হবে, একটা পার্টিকুলার বেনিফিট আছে, যে মোটামুটি 24 মাসের স্যালারি দিয়ে দেওয়া হবে। জিনিসটা হচ্ছে এরকম, প্লাস পিএফ জিএফ সবকিছু মিলে। তো যে যেই লেভেলেই ছিল তার জন্য সেটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হয়ে যায়। এখন অবভিয়াসলি যিনি জেনারেল ম্যানেজার বা ডিরেক্টর লেভেলে, উনি অনেক কোটি টাকা নিয়ে বের হয়েছেন। আমার মতন যারা মিড লেভেলে ছিল তাদের জন্য হয়তো বা কোটি হয় নাই, বাট একটা বেশ ভালো লাখের অ্যামাউন্টে মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ছিল। তো এইটা আমাদেরকে বলা হয়েছিল যে 15 তারিখ মেইলটা আসছে, 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করা 7 দিনের মধ্যে রিটায়ারমেন্টে যেতে হবে। সো ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট কল, এবং এত কুইকলি আপনার জন্য আসলে গিয়ার চেঞ্জ করে, আপনি যেখানে 14 তারিখেও আপনি জানেন না যে কি হতে যায়, আপনি জানেন যে এখানে কাজ করবেন, আগামী বছর কি হবে, মানে ডিসেম্বরের 14 তারিখ, বছরের শেষ অলমোস্ট, আপনি বছরের শেষটা কিভাবে করবেন, কিভাবে প্ল্যানিং হবে, নেক্সট ইয়ারের প্ল্যান, অনেক কিছুই কিন্তু চলতেছে তখন। এর মধ্যে থেকে হঠাৎ করে এটা, মানে এটা একদমই আউট অফ দ্য ব্লু একটা সিচুয়েশন। সো সেইখান থেকে বেসিক্যালি 7 দিনের মধ্যে ডিসাইড করে এই 15 দিন পরে আসলে কি করব, কারণ উইদাউট এনি প্ল্যান আমি যদি চাকরি ছেড়ে জাস্ট হাতে টাকা নিয়ে বসে থাকি, টাকা শেষ হইতে তো টাইম লাগবে না। তো ওইটাও তো একটা টেন্টেটিভ একটা প্ল্যান তো করতে হবে। সো ইট ওয়াজ এ ক্রেজি টাইম আর কি, এই 15টা দিন খুবই ডিফিকাল্ট সময় ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে ভাই আপনি জব কুইট করার পরে আপনি কি তারপরে বিজনেস শুরু করলেন? হ্যাঁ, মানে এখনকার যে ফুল টাইম এন্টারপ্রেনার যেটা, সেটা আসলে জব কুইট করার পরেই। বাট আমি ব্যবসা করা শুরু করি 2012 সাল থেকে। আমি 2013 সালের 31 ডিসেম্বর আমি চাকরি ছেড়ে দিই। বাট আমি আর আমার একজন কলিগ মিলে আমরা তখন একটা ই কমার্সের বিজনেস দিই। ইন্টারেস্টিং। এটা কিসের? এটা ছিল হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পেশালিটি আছে। সে ফর এক্সাম্পল কুমিল্লার রসমালাই, তারপরে পোড়াবাড়ির চমচম, এই ধরনের জিনিসগুলো আর কি। তো তারপরে যে যশোরের জামতলার মিষ্টি, তো এইগুলা আমরা মানে নট এক্স্যাক্টলি যে কুমিল্লার রসমালাই নিয়ে আসতাম, বাট এই ধরনের বিভিন্ন আইটেমের আমরা নিয়ে আসতাম, আমরা প্রি অর্ডার নিতাম, প্রি অর্ডার নিয়ে আমরা ঢাকায় এনে আমরা বাসায় হোম ডেলিভার করতাম। তো সেটা কিন্তু তখনও ওই স্টার্টআপের নামও আমরা শুনি নাই তখনও কিছু, বাট জিনিসটা ইন্টারেস্টিং ছিল। এটা কন্টিনিউ হলো না কেন? এটা প্রাইমারিলি ডিসকন্টিনিউ আমরা আসলে এই 2012 সালে শুরু করে 2013 আগেই আসলে এটা ডিসকন্টিনিউ হয়, প্রাইমারিলি ডিউ টু লজিস্টিক্যাল ফেলিয়ার। হ্যাঁ, ওই সময় তো আসলে এত কুরিয়ার ছিল না, কিছু ছিল না। প্র্যাকটিক্যালি আমার বাসার গ্যারেজে এনে আমরা জিনিসগুলা প্যাকিং করতাম, নিজের হাতে প্যাকিং করতাম, করে আবার আমরাই গিয়ে ডেলিভার দিতাম শুক্রবার দিন গিয়ে। সো ওইভাবেই প্ল্যানিংটা করা হইতো যে বৃহস্পতিবার মালগুলা যে যার মানে পয়েন্ট অফ অরিজিন থেকে আসবে, শুক্রবার সকালবেলা এই টঙ্গীতে বাস এসে নামবে, সেইখান থেকে আমরা নিয়ে শুক্রবারই আমরা ডেলিভার করব বিভিন্ন জায়গায়। আচ্ছা, দারুণ। গ্যারেজে কেন শুরু করছিলেন? কারণ সব বিখ্যাত ব্যক্তিরা গ্যারেজ থেকে শুরু করে, কিছু ছিল না তো, গ্যারেজ যদি না থাকতো ছাদে করতে হতো। ওকে, তাহলে এই গল্পটা আপনারা শেষ করলেন 2013 সালের প্রথম দিকে। দেন এটা আসলে প্র্যাকটিক্যালি একটা লজিস্টিক্যাল ডিজাস্টার হয়ে গেছিল। মানে যেই ঘটনার পরে আসলে আমরা ছাড়তে বাধ্য হই, সেই ঘটনাটাও খেয়াল আছে যে আমরা 4 জায়গা থেকে 4 ধরনের আম আসার কথা। আচ্ছা, হ্যাঁ, একটা হচ্ছে এমনি তো রেগুলার তো আছে, রাজশাহী এগুলো থেকে তো আছেই। একটা স্পেশাল
আম আসার কথা ছিল বান্দরবন থেকে। ওকে। হ্যাঁ, তারপরে এখন যেটা যে হাড়িভাঙা আম, খুব হাড়িভাঙা, হ্যাঁ। আমরা যখন 2012 সালে শুরু করছি, হাড়িভাঙা আমের নাম কেউ তখন জানতো না। আমরা তখন ঠাকুরগাঁও থেকে মোস্ট প্রবলি আমটা নিয়ে আসা শুরু করি। সো এই 4টা জায়গা থেকে 4 ধরনের আম একই দিনে সকালবেলা বাসে করে এসে নামার কথা 4টা পয়েন্ট থেকে, যেখান থেকে আমাদের ট্রাক নিবে, ট্রাক নিয়ে সেটা ডেলিভার করবে। ওকে। ওইভাবে করে টোটাল প্ল্যান সাজানো, ওইভাবে করেই আমাদের বিজনেস কেস টেস সব কিছু সাজানো। ঘটনা যেটা হইলো 4টা আম 4 দিনে আসলো। হ্যাঁ, সো প্র্যাকটিক্যালি আমাকে 4 বার আমাকে ট্রাক নিয়ে এক্সট্রিমলি এক্সপেন্সিভ হয়ে মানে গেল, প্রচন্ড এক্সপেন্সিভ হয়ে গেল। এবং তার মধ্যে আমাদের রাস্তার বিভিন্ন অথরিটিজ আছে, এগুলো মুখে না বলি, হ্যাঁ, মিসেলেনিয়াস কস্ট এগুলা তো একবার আম মানে একবার একটা আমের ট্রাক ধরলেই মোটামুটি আমার 50 থেকে 60 কেজি আমের যে প্রফিট হওয়ার কথা ছিল সেটা নাই হয়ে যায়, সেটা মিসেলেনিয়াস কস্টে চলে যায়। তো এরকম মিসেলেনিয়াস কস্ট দেন হচ্ছে আপনার একটা ট্রাক দিয়ে যেটা হওয়ার কথা ছিল সেটা 4টা ট্রাকে হইলো। সো মানে ইট ওয়াজ এ ডিজাস্টার। ওকে। তারপরেই বেসিক্যালি মানে আসলে দেখা গেল যে আমাদের পক্ষে ওই ভিতরটা ভেঙে গেল আর কি আমাদের প্র্যাকটিক্যালি। এবং তার আগেও যে ঝামেলা হচ্ছিল এরকম না যে একবার ঝামেলা হয়েছে দেখে, মানে ইট ওয়াজ এ কন্টিনিউয়াস ঝামেলা, এন্ড দ্যাট ওয়াজ দ্য লাস্ট নেইল অন দ্য কফিন আর কি। তো তারপরে হলো যে না ভাই, এটা আসলে হচ্ছে না এইভাবে। তারপরে হচ্ছে এই গল্পটা শেষ করার পরে আপনি কি করলেন? তারপরে তো বেসিক্যালি মানে ছেলে ভালো হয়ে গেলাম, চাকরিতে আবার চাকরিতে ঢুকে গেলাম। চাকরিতে মানে চাকরি তো চলতেছিল, বাট সবকিছু ছেড়ে মন টন দিলেন আর কি, যেন ভালো হয়ে যায়, যেটা ভালো হয়ে যায়। দেন হচ্ছে যখন 2013 সালের লাস্টে চাকরি ছেড়ে দিলাম, 2014 সালে আমি তখন কয়েকজন কলিগ মিলে, আমরা সবাই এক্স-জিপি কলিগ প্লাস একজন ছিল নন জিপি, টেকনিক্যাল পার্টনার ছিল। তো এইরকম আমরা একটা প্রতিষ্ঠানের, তারা হচ্ছে আউটসোর্সিং করতো, সো এই আউটসোর্সিং এর ফুল সেট আপটা আমরা কিনে নিলাম। ওকে। কিনে নিয়ে মানে তাদের মোটামুটি ভালোই রেটিং ছিল, ওই যে তখন ইডেস্ক ছিল, ফ্রিল্যান্সার ছিল, ওইগুলোতে তাদের মোটামুটি ভালো রেটিং ছিল। সো তাদের যে রিসোর্স ছিল সেই রিসোর্সগুলো, তাদের যে ফিজিক্যাল সেট আপ ছিল সেই সেট আপগুলো নিয়ে আমরা শুরু করলাম। ওকে। তো এই আর কি, তারপরে জার্নি। ওকে, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। হ্যাঁ। ওকে। এখন হচ্ছে আপনার কোম্পানি হচ্ছে সক্রিয় টেকনোলজিস। এর আগেও তো আপনি একটা বিজনেস হিউম্যাক ল্যাব ছিল। তারপর হিউম্যাক ল্যাবের গল্পটা কি, ওটা কিভাবে শেষ হলো, সক্রিয় কিভাবে শুরু হলো? ওকে, সো হিউম্যাক ল্যাব ওই যে আমরা মানে শুরু করলাম 2013 সালে বের হয়ে, আমরা 2014 সালে। প্রোডাক্ট কি ছিল বা সার্ভিস? প্ল্যানটা এরকম ছিল যে যেহেতু ওরা যে সেটআপটাকে আমরা অ্যাকোয়ার করছিলাম, যে দে আর অলরেডি মেকিং সাম রিজনেবল অ্যামাউন্ট অফ মানি ফ্রম দ্য ক্লায়েন্ট। হ্যাঁ, মানে কি বলবো এটাকে, মানে আউটসোর্সিং মার্কেট থেকে। সো প্ল্যানটা ছিল যে ওরা নিজের খরচ নিজে তুলে নিয়ে আসবে, আমাদের যেই টাকাটা ইনভেস্টমেন্ট হিসেবে যাবে সেটা দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করব। আচ্ছা, এটা ছিল প্ল্যান। কিন্তু 3 মাস 4 মাস যাওয়ার পরেও দেখি যে যেই টিম থেকে আমার মাসের খরচ উঠে আসার কথা, সেই টিম থেকে 1 টাকাও আসতেছে না। আচ্ছা, বুঝলাম যে একটা সার্টেন পর্যায়ে গিয়ে আমরা প্রথমে একটা কনসার্ন জানাইলাম, দেন সেইখান থেকে কনসার্নটা আস্তে আস্তে আশঙ্কায় পরিণত হইলো, আশঙ্কা আস্তে আস্তে ভয়ে পরিণত হইলো যে কি ব্যাপার, মানে কিছুই হচ্ছে না কেন, তোমরা কি শোনায় নিয়ে আসলে আমাদেরকে। তো পরবর্তীতে যেটা দেখা গেল যে আসলে দ্যাট ওয়াজ এ ভেরি বিগ মিস্টেক। আচ্ছা, যেই আমাদেরকে কথা বলে যে প্রমিস করে আমরা যে কেনানো হয়েছিল সেই জিনিসটা আসলে রিয়েলিটি ওইরকম ছিল না। তো ইভেনচুয়ালি দেখা গেল যে আমাদের ইনভেস্টমেন্টের টাকাগুলা ওই তাদের স্যালারির পিছনেই চলে যাচ্ছে। আচ্ছা, সো তখন আমরা আরও ইনভেস্টমেন্ট নিলাম, নিয়ে আমাদের প্রথমে আমরা একটা প্রোডাক্ট তৈরি করলাম। সো আমরা 2014 সালে কোম্পানি শুরু করলাম, 2015 সালে গিয়ে আমাদের একটা প্রোডাক্ট হইল, যে প্রোডাক্টটার নাম ছিল হচ্ছে ম্যাডভাইজার। প্র্যাকটিক্যালি মোবাইল অ্যাডভাইজার থেকে ম্যাডভাইজার। সো এইখানে এটা ছিল মানে ওই সময়কার তুলনায় 2015 সালের তুলনায় ইট ওয়াজ এ গ্রাউন্ড ব্রেকিং প্রোডাক্ট। ওকে, যে প্র্যাকটিক্যালি আপনার মোবাইলের কল লিস্ট এবং ব্রাউজিং প্যাটার্ন অ্যানালাইজ করে আপনার জন্যে সবচাইতে ভ্যালু ফর মানি
প্যাকেজ কোনটা হওয়া উচিত। ওকে, আপনি নিজে চিন্তা করেন, আপনি কি গত 6 মাসে নিজের প্যাকেজ চেঞ্জ করছেন কখনো? না, মনেও থাকে না, করি নাই। হ্যাঁ, তো ওই অ্যাপটা যেটা করতো যে আপনার কলিং প্যাটার্ন অ্যানালাইজ করতো, আপনার ডেটা ব্রাউজিং প্যাটার্ন অ্যানালাইজ করে আপনার জন্য সবচাইতে সুইটেবল যে প্যাকেজটা, সেই প্যাকেজটা সে সাজেস্ট করতো এবং ওইখান থেকেই আপনি চেঞ্জ করে নিতে পারতেন। এবং ওইটা করে আমাদের মানে প্রুফ অফ কনসেপ্ট যে ফেজটা ছিল সেখানে আমরা দেখছি যে 80% পর্যন্ত মোবাইল বিল কমানো সম্ভব, কমানো গেছে। দারুণ। হ্যাঁ, এটার সাবস্ক্রাইবার কতজন ছিল এই অ্যাপটা? সাবস্ক্রাইবার ছিল হচ্ছে ধরেন সবগুলা মিলায় ডাউনলোড ছিল প্রায় 15,000-এর মতো। মাশাআল্লাহ। সো 15,000 ছিল। এবং আমাদের এটা যেরকম প্রথম আলোতে ফিচার্ড হইলো, যেদিন প্রথম আলোতে ফিচার্ড হইলো তারপরের দিনই ধরেন 1,000-1,500 ডাউনলোড হইলো। আচ্ছা। তো এটা আসলেই খুব ভালো একটা প্রোডাক্ট ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে এইটার যে মনিটাইজেশনের জন্য যে সাপোর্টগুলো দরকার ছিল, মানে এটা তো হচ্ছে আপনি নিজে চিন্তা করেন, ফেসবুক আমরা ইউজ করতেছি, গুগল ইউজ করতেছি, এটা কিন্তু বলা হয় যে যখন আপনি কোনো প্রোডাক্ট ফ্রি ব্যবহার করেন দ্যাট মিনস হচ্ছে ইউ আর দ্য প্রোডাক্ট, তাই না? আমাদের বেলায় ঘটনাটা এরকম ছিল। আচ্ছা, যে মানুষজন তাদের মোবাইল বিল কমানোর জন্য তারা এটা ব্যবহার করবে, আর তার বিনিময়ে আমরা কি পাবো? আমরা তার ফুল ব্রাউজিং হিস্ট্রি, মানে হিস্ট্রি বলবো না, প্যাটার্নটা আমি পেয়ে যাব। সো প্র্যাকটিক্যালি ধরেন আমি যদি গ্রামীণ ফোনের কথাই চিন্তা করি, গ্রামীণ ফোন বছরে কয়েক কোটি টাকা শুধু রিসার্চ পারপাজে খরচ করে। তো রিসার্চ পারপাজে খরচ করে যে আপনার কাছে কেউ একজন আসলো, এসে সে জিজ্ঞেস করলো যে আচ্ছা ভাইয়া আপনি গত 3 মাসে কতবার কল দিছেন, কতবার সন্ধ্যাবেলা কল দিছেন, কতবার দুপুরে কল দিছেন, কোন কোন নাম্বারে, কার সাথে বেশি কথা বলেন। সো আপনি প্র্যাকটিক্যালি কি করলেন? চিন্তা করে পারসেপশন বেসড আপনি একটা সার্ভে করলেন। এবং কতজনের? ম্যাক্সিমাম 1,000 জনের। সেইখানে আমরা হয়তোবা 5 লক্ষ মানুষের আজকে সকালবেলার অ্যাকচুয়াল ইউসেজ প্যাটার্ন আমি ডেটা আমি দিতে পারতাম। এটা ছিল সেই লেভেলের ব্র্যান্ড একটা জিনিস। তো যাই হোক, বিভিন্ন কারণে প্রথমে আমরা একটা প্রোডাক্টই শুরু করছি, তারপরে সেইখান থেকে তারপরে আমরা আরেকটা করলাম সেলিস্কোপ। তো সেলিস্কোপ ছিল হচ্ছে বেসিক্যালি সেলিস্কোপ নিয়ে, আসলে সেলিস্কোপের যে প্রোডাক্টটা ছিল ওইটা নিয়ে আমি এখনো কন্টিনিউ করে যাচ্ছি। এটা ছিল মূলত একটা ডিস্ট্রিবিউশন বেসড কোম্পানি, যারা অর্থাৎ যাদের প্রোডাক্ট আপনি রিটেইল দোকানে আপনি পান, তাদের সেলস টিম ম্যানেজ করা, তাদের যে রিটেল সেলস হচ্ছে তার কোন দোকান থেকে কত অর্ডার আসতেছে, তার প্রাইমারি সেলস, সেকেন্ডারি সেলস, এগুলো মনিটরিং করা, তার অর্ডারের এগেনস্টে আদৌ কতটুকু ডেলিভারি হচ্ছে, তার মানে ফেক অর্ডার জেনারেট হচ্ছে কিনা, এই যে টোটাল ইনফরমেশন, টোটাল মনিটরিং, এইগুলো ধরেন এর আগে সবই খাতায় কলমে থাকতো। খাতায় কলমে যেহেতু থাকতো, কোনো ডিজিটাইজ হইতো না, এবং ডিজিটাইজ হইলেও যতটুকু একদম মিনিমাম লেভেল অফ আসলে ইনসাইট জেনারেট হতো। আমরা টোটালটাকে আমরা ডিজিটালাইজ করে ফেলছি, আমরা টোটাল মোবাইল অ্যাপের মাধ্যমে তাদেরকে কানেক্ট করছি। সো এইটা ইট ওয়াজ এন সেকেন্ডারি প্রোডাক্ট আমাদের জন্য। এটা আমাদের প্রাইমারি ফোকাস ছিল ম্যাডভাইজারে, সেকেন্ড ফোকাসটা ছিল সেলিস্কোপে। কিন্তু মজার জিনিস হচ্ছে আমরা দুইটা প্রোডাক্টই ইট ওয়াজ মানে বোথ ওয়ার ভেরি অ্যাডভান্সড ফর দ্যাট পার্টিকুলার টাইম। হ্যাঁ, ধরেন আপনি 2015-16 দিকের কথা যদি আপনি চিন্তা করেন, 2015 সালে মানে আমরা মজার জিনিস হচ্ছে এখনকার যেটা যে স্টার্ট আপ বাংলাদেশের যে ইনিশিয়েটিভটা, সেইটার একদম যদি আপনি বার্থ প্লেস চিন্তা করেন, তখন একটা ইভেন্ট হয়েছিল কানেক্টিং স্টার্ট আপ বাংলাদেশ। হ্যাঁ, সেটা হচ্ছে 2016 সালে। সো 2016 সালে আমরা এই দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা পিচিং করি। আচ্ছা, মজার জিনিস, দুইটা প্রোডাক্টই বাংলাদেশের টপ 10 আইটি ইনিশিয়েটিভের ভিতরে চলে আসে। দারুণ। হ্যাঁ, তো তখন আমাদেরকে আসলে বলা হয় যে ভাই একই কোম্পানি থেকে দুইটা আসলে তো জিনিসটা একটু কি হবে, তোমরা যে কোনো একটাকে বেছে নাও। আমি তখন ম্যাডভাইজারকে বেছে নিয়ে আমরা সামনের দিকে আগাইছি। সো এইটা হচ্ছে ইনিশিয়াল ঘটনা। কিন্তু আনফর্চুনেটলি পরে যেটা হলো যে আসলে আমাদের মানে ইনভেস্টমেন্ট ড্রাইড আউট, আমরা নতুন করে আর ইনভেস্টমেন্ট পেলাম না। আমাদের ম্যাডভাইজারটা যেই মুহূর্তে প্র্যাকটিক্যালি আমাদের যেই কলটা ছিল যে আমরা সবচাইতে
ইকোনমিক্যাল প্যাকেজটা তোমাকে খুঁজে দিব, সেটার সাথে ইট ওয়াজ পারফেক্টলি অ্যালাইন্ড উইথ এয়ারটেল। এয়ারটেলের সাথে আমাদের যেই মুহূর্তে একটা স্ট্র্যাটেজিক কানেকশন হওয়ার পর্যায়ে, মানে ইভেন একটা পাইলট রান হলো, অসাধারণ রেজাল্ট আসলো, দেন হচ্ছে আমরা যখন কমার্শিয়ালি সাইন করতে যাব ঠিক তার আগেই ওই যে এয়ারটেল এবং রবির মার্জারটা হয়ে গেল। তো আমাদের টোটাল মানে এভরিথিং ফল অ্যাপার্ট আর কি। সো প্র্যাকটিক্যালি দ্যাট ওয়াজ দ্য লাস্ট থিং দ্যাট কাইন্ড অফ লাইক ফেইলড দ্য প্রজেক্ট। তো তারপরে আসলে আনফর্চুনেটলি আমরা আর এইটা নিয়ে আমরা সামনে আগাতে পারলাম না। তখন যেটা হলো যে আমাদের সেকেন্ডারি প্রোডাক্ট যেটা, এবং ততদিনে কিন্তু আমাদের হাতে সব শেষ, আমাদের সব টাকা পয়সা সব শেষ, আমরা ঠিকমতো স্যালারি দিতে পারতেছি না। সো সেই অবস্থা থেকেও আস্তে আস্তে চেষ্টা করলাম যে ঠিক আছে সেকেন্ডারি যে প্রোডাক্টটা সেইটা নিয়েও আমরা কোনো মতে সামনে আগাতে পারি কিনা। তো ইভেনচুয়ালি আসলে ওইটাও আর পারলাম না, এবং একটা পর্যায়ে গেল যে যখন মানে আমি তো আসলে ডে 1 থেকেই আমি স্যালারি নিই না, এইভাবে 5 বছর কন্টিনিউ করলাম। তো এখন কতদিন আসলে এটা তো আসলে একটা অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়ে গেল, ফিজিক্যাল স্ট্রেস সবকিছু পড়তেছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তো একটা পর্যায়ে গিয়ে আসলে তখন আমার পার্টনারদেরকে বললাম যে ভাই মানে আপনারা আইদার ইনভেস্ট করেন, আদারওয়াইজ লেটস ক্লোজ ইট। কারণ এই মানে আমি একমাত্র অ্যাক্টিভ মেম্বার ছিলাম, বাকিরা সবাই আসলে ব্যাকএন্ডে ছিলেন। তো তারা আসলে ওই ফ্রন্ট সাইডের যে কোম্পানি চালানোর যে কষ্টটা সেটা আসলে হয়তো বা তারা বুঝতে পারতেছিলেন না। তো তাই একসময় আমিও একটা আলটিমেটাম দিলাম, আচ্ছা যেভাবে তো হয় না, এইভাবে আইদার আমার স্যালারির ব্যবস্থা করেন, সবার স্যালারি ব্যবস্থা। কথা বলতেছেন এটা হচ্ছে 2019-এর আমি ধরেন জুলাই আগস্টের দিকে আমি সাউন্ড তোলা শুরু করলাম আর কি। তারপরে সক্রিয় টেকনোলজি কবে স্টার্ট করলো? সো প্র্যাকটিক্যালি 2019-এর নভেম্বরে আমি বন্ধ করে দিলাম। ওকে, মানে আমি ইস্তফা দিলাম। ওকে, যে ভাই আমি ইস্তফা দিলাম, তোমরা কেউ এসে চালাইলে চালাও। তো অবশ্যই আর কেউ ইন্টারেস্টেড ছিল না, বিকজ ইট ওয়াজ এ মানে ফাস্ট, মানে ইট ওয়াজ এ স্যাঙ্ক শিপ, ইট ওয়াজ নট এ সিঙ্কিং শিপ, ইট ওয়াজ অলরেডি স্যাঙ্কড। তো ঘটনা এটা হলো। তবে আমি সবাইকে এটাও বললাম যে দেখেন এই যে এই সেলেস্কোপ প্রোডাক্টটা আছে, এটার একটা বড় মার্কেট আছে, আই বিলিভ ইন দিস প্রোডাক্ট, এবং এটাতে ইনভেস্ট করলে আমি বিশ্বাস করি এটা একটা অনেক বড় একটা প্রোডাক্টে পরিণত হবে। সো আমি এই প্রোডাক্টটা নিয়ে সামনের দিকে আগাইতে চাই। ওকে, আপনারা কি রিইনভেস্ট করবেন এটার পিছনে? তো আসলে তখন সবাই যেহেতু ওই যে একটা মন খারাপ হয়ে গেছে একটা কোম্পানি চালানো, কেউ আর আসলে ইন্টারেস্টেড হইল না। তো আমি তখন সবাইকে একদম ফর্মালি চিঠি লিখে আমি অফার দিলাম যে আমি নতুন একটা কোম্পানি করব, কি কোম্পানি করব, কি নাম হবে আমি কিচ্ছু জানি না, আপনাদেরকে আমি একদম বেস প্রাইসে আমি শেয়ার সেল করব, একজন ম্যাক্সিমাম 1% করে শেয়ার কিনতে পারবেন। ওকে, জাস্ট অ্যাজ এ ফর ওল্ড টাইম সেক। কারণ আমাকে তো টাকা তুলতে হবে, এখন কেউ যদি 2 লক্ষ টাকা দিয়ে 20% নিয়ে নেয় তাহলে তো হবে না। তো মানে এটা হচ্ছে আমার পুরানো যারা পার্টনার ছিল, সো তাদেরকে আমি এই অফারটা দিলাম, এবং ইচ্ছা করে আমি সেটা প্র্যাকটিক্যালি আমি ইমেইলে পাঠাইছি যাতে করে জিনিসগুলো ডকুমেন্টেড থাকে, যে কেউ যেন বলতে না পারে যে মুভির পরে মানে মুভির একটা 2 নাম্বারই করে নিয়ে নিছে বা এই ধরনের কিছু। তো যাই হোক, তখন আসলে যেহেতু ওই যে মন খারাপ সবার, কেউই তখন আর পার্টিসিপেট করলেন না। তো আমি তখন নতুন মানুষদের কাছে যাওয়া শুরু করলাম, নতুন টেক পার্টনার খোঁজা শুরু করলাম। আমি প্রথমে আমি ব্রেন স্টেশন 20 কাছে গেলাম, রাসেল ভাইয়ের সাথে কথাবার্তা বললাম। তো ইভেনচুয়ালি ওনারাও আমার সাথে তাহলে প্রোডাক্টের সেই কিটা নিয়ে যেই কি বলবো যে মানে অপরচুনিটি আছে সেটা সম্পর্কে উনি কনভিন্সড হলেন। তো ওনারা রাজি হলেন। একই সাথে আমি উইডেভসেও কথাবার্তা বললাম, তারেক নিজামের সাথে কথাবার্তা বললাম। সো তারাও ইভেনচুয়ালি পজিটিভ একটা সাইন দিল। তো আমি সব কিছু দেখে যেহেতু প্রোডাক্ট রিলেটেড একটা এক্সপিরিয়েন্স বেশি, সো আমি ফাইনালি ডিসাইড করলাম যে আমি উইডেভসের সাথে যাব, এবং সাথে করে আমার ইমিডিয়েট বড় ভাই ওয়াজ দ্য ফার্স্ট ইনভেস্টর ইন সক্রিয় টেকনোলজি। সো আমরা ডিসাইড একসাথে বসে, প্র্যাকটিক্যালি আমি নিজাম তারেক একসাথে বসে আমরা ডিসাইড করলাম যে কোম্পানির নাম হবে সক্রিয় টেকনোলজিজ, এবং সাথে সক্রিয়.com বুকিং দেওয়া হইল। হ্যাঁ, তো দেন হচ্ছে আমার আমার ক্লোজ ফ্রেন্ড 2 জন ইনভেস্ট করলো, সেখান থেকে পরবর্তীতে আরো নতুন করে ইনভেস্ট নিয়ে সেখান থেকে আমি সক্রিয়র মেইন প্রোডাক্ট হচ্ছে আমার একটাই প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট না, আমার একটাই প্রোডাক্ট, দ্যাট ইজ
ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট। আচ্ছা, এই মুহূর্তে এটার ইউজার কতজন আছে? আমাদের হচ্ছে এটা তো বলতো B2B প্রোডাক্ট, B2B কমপ্লিট B2B। সো যাদেরই কিনা ওই যে ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, যাদেরই সেলস ফোর্স মেনটেন করতে হয়, তাদের জন্য আসলে এই প্রোডাক্টটা। তো বর্তমানে আমার প্রায় 2200-র মতন ইউজার। মাশাআল্লাহ, 2200 ইউজার, 45টা কোম্পানি আমাদের। 45টা কোম্পানি, দারুণ দারুণ। কম্পিটিশন কেমন এই মার্কেটটাতে? কম্পিটিশন আসলে আছে, 4-5টা কোম্পানি আছে, কিন্তু মার্কেটটা আসলে অনেক বড়। বাংলাদেশের মার্কেট মানে এখন পর্যন্ত আমার হিসাব যেটা বলে যে বাংলাদেশে পটেনশিয়াল প্রায় অলমোস্ট 8,000 কোম্পানির একটা মার্কেট আছে যারা কিনা এই প্রোডাক্ট ব্যবহার করতে পারে। এবং আমার হিসাবে আমি যতটুকু আমার অবজারভেশন, আসলে এই ধরনের কোনো সেকেন্ডারি ডেটা প্রাইমারি ডেটা কিচ্ছু নেই, সেগুলো জাস্ট দেখে যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে এখনো ফার্স্ট 10%ও কোম্পানিগুলো নেয় নাই। সো ফার্স্ট 10% হচ্ছে প্র্যাকটিক্যালি দে আর দ্য আর্লি মুভার্স। হ্যাঁ, সো মার্কেট মোটামুটি খালি আছে, ট্রেন্ড সেট করে যারা। সো ট্রেন্ড সেটাররাও এখনো আসলে ওইভাবে নেয় নাই। সো মার্কেটটা আসলে হিউজ একটা মার্কেট ওপেন হওয়ার অপেক্ষায় বসে আছে। ওকে, মানে আপনি তো দীর্ঘদিন চাকরি করলেন, তারপর হচ্ছে আবার পরের 10 বছর বা পরের সার্টেন টাইম আপনি হচ্ছে যে বিভিন্ন রকম স্টার্ট আপ শুরু করা, সেটা ক্লোজ করা, আবার ধরেন পূর্ণ উদ্যমে পুরো কাজ শুরু করা, এবং এখন আপনি শুরু করতেছেন এবং আলহামদুলিল্লাহ ভালো দিকে আগাচ্ছেন। মানে এই দুইটা লাইফের ভিতরে পার্থক্যটা কোথায় লাগে? যেমন চাকরি এবং হচ্ছে বিজনেস, মানে আপনি নর্মালি দুইটা আপনার জীবনে খুবই ইন্টিগ্রাল পার্ট, এবং দুইটার সময় মনে হয় প্রায় কাছাকাছি 9.5 বছর 10 বছর হয়ে গেছে টোটাল। সো আমার মনে হয় এখন খুব রাইট টাইম যে আপনি দুইটার ভিতরে জাস্ট করতে পারবেন। এক্স্যাক্টলি জাস্ট আমার প্র্যাকটিক্যালি গত এই 31 ডিসেম্বর 2023-তে আমার 10 বছরের উদ্যোক্তা জীবন পূর্ণ হলো। এখানে একটু বলে রাখি, আপনার নাম্বার খুবই ভালো, আপনি একদম ডেট সবকিছু মিলে। না, এই নাম্বারগুলো যেহেতু খুব মেজর ইনফরমেশন, আমি কিন্তু আমার ম্যারেজ ডে আমি ভুলে গেছি। প্রায় সময় হয় আমার বউয়ের বার্থডে, আমি লাইক মানে 60-70% অফ দ্য টাইম আমি ভুলে যাই। আচ্ছা, এবং যখন শুনি যে সে কাউকে ফোন দিয়ে থ্যাংক ইউ করতেছে, তখন বোঝেন যে কোনো একটা ডে কিছু একটা ঘটনা ঘটছে, নিশ্চয় আমি কি বললাম তো তারিখে, ও আচ্ছা আজকে তো এটা ছিল। হ্যাঁ, সো মানে সামহাউ এই নাম্বারগুলো আমার আসলে দিস আর ভেরি মেজর ইভেন্টস ইন মাই লাইফ, ইন মাই প্রফেশনাল ক্যারিয়ার। হ্যাঁ, এটা বলে আসলে আমি বিপদে পড়বো, তার মানে কি আমার বিয়েটা আমার মেজর ইভেন্ট না? না তা তো না, ওটা তো অবশ্যই ধরেন, বাট এই দুইটা লাইফ আপনি তো আর ঝামেলা করবেন না, করবে তো আরেকজন। এই তাহলে এই যে দুইটা 10 বছর 20 বছর, এই দুইটার ভিতরে একটু আমাদেরকে একটু ডিফারেন্সটা একটু যদি আপনার এন্ড থেকে বলেন। আপনি দুইটা লাইফেই ছিলেন, সো এখন এন্ড অফ দ্য মোর অফ দ্য স্টোরি কি, আপনার ফিলটা কি? ফিল হচ্ছে এটা, এই প্রশ্নটা খুব মোটামুটি রেগুলার বেসিসেই আমি পাইতাম এক সময়। ইদানিং আর প্রশ্ন খুব কমন পড়ছে। আচ্ছা, এটা হচ্ছে যে অবভিয়াসলি দেয়ার আর চ্যালেঞ্জেস, দুই ধরনের ডিফারেন্ট চ্যালেঞ্জ আছে। যে চাকরির একটা চ্যালেঞ্জ, চাকরিও কেউ যদি বলে যে খুব আরামে আসো, মাস শেষে স্যালারি চলে আসে, তোমার তো চিন্তা নাই, এটাও যেমন ভুল কথা। আবার ব্যবসা মানেই যে তুমি নিজেই নিজের বস, হ্যাঁ, যা ইচ্ছা তা, তুমি চাইলে 7 দিনই ছুটি, হ্যাঁ, এটাও আসলে প্রচুর টাকা, তাই না? টাকার উপরে ভাসতেছ। ব্যবসা করা মানেই, ব্যবসায়ী মানেই হচ্ছে অনেক টাকা। হ্যাঁ, দুইটা ঘটনার কোনোটাই সত্যি না, দুইটারই ডিফারেন্ট লেভেল অফ স্ট্রেস আছে। যেমন উদ্যোক্তা জীবনের সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে অবভিয়াসলি দিস ফিনান্সিয়াল চ্যালেঞ্জ। আমি যদি আমার চাকরিতে কন্টিনিউ করতাম, আমি ধরেন যখন চাকরি ছেড়ে আসছি, সে 10 বছর আগের কথা, তখনই আমার স্যালারি ধরেন 6 ডিজিটে ছিল। তো 10 বছরে যদি আমি কিছু নাও হোক, স্যালারি অন্তত 2 গুণ বা 3 গুণ হইতো। আমি কোনো না কোনো জায়গা হয়তো বা শিফট করতাম, হয়তো বা 1-2টা প্রমোশন হইতো। সো অন্তত যা ছিলাম 100 টাকা থাকলে সেটা এখন বেড়ে হয়তো বা 300 টাকা হইতো। সো হুইচ ইজ ইভেন ইন দিস কারেন্ট যে ইনফ্লেশনের টাইম, স্টিল ইট উড বি এ ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি। একদমই সত্যি কথা। এখন আমি যদি পিছন ফিরে তাকাই, আমি যদি খালি হা হুতাশ করতে থাকি যে হাইরে কি জিনিস ছেড়ে আসলাম, কি ফিনান্সিয়াল যে বেনিফিটস, এই জিনিসগুলো আসলে তাহলে আর আমার পক্ষে টিকে থাকাই সম্ভব হইতো না। আমি যখন ওই রাস্তা ছেড়ে আসছি, আমি অ্যাকসেপ্ট করে নিছি যে আমার অনেক কিছুই ফিনান্সিয়াল অনেক ড্রিম। আমি যেমন প্রচণ্ড পছন্দ করি ঘুরতে, আমার এক সময়কার মানে স্পেশালি আমি যখন চাকরি করতাম, আমার
টার্গেটই থাকতো যে আমি বছরে একবার হইলেও আমি কোথাও না কোথাও ট্রেকিংয়ে যাব। আমার হাই অল্টিটিউড ট্রেকিং এর একটা আমার খুব শখ ছিল। আপনি কোথায় কোথায় ট্রেকিং করছেন? আমি যেমন একদম লেটেস্ট করছি, আমি এভারেস্ট বেস ক্যাম্পে গেছি। আচ্ছা। তার আগে আমি গেছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে। তার আগে আমি গেলাম লাংটাং ভ্যালিতে। তার আগে এরকম আরো মানে বেশ সুন্দর সুন্দর জায়গা। এটা আমি জানতাম না, সরি। তো এইরকম যেন আমার একটা কি ছিল, আমার শখ ছিল। তো ওই শখটাকে কিন্তু আমি একবারে মানে ডানা কেটে ফেলছি একদম, উপায় ছিল না। আমি প্র্যাকটিক্যালি চাকরি ছাড়ার প্রথম 5 বছর আমি মানে আমি কোথাও যাইনি আমার ফ্যামিলিকে নিয়ে, নিজেও আমি কোথাও যাইনি। 5 বছর পরে আমি যখন দেখলাম যে আস্তে আস্তে করে আমার কিছু কিছু টাকা আমি আর্ন করে আমি একটা একদম বেয়ার মিনিমামের উপরে আমি একটা আর্ন করা শুরু করছি, তখন আমি একটু সাহস করে তাদেরকে নিয়ে, যে মানে ওদেরকে তো কিছুই দিতে পারলাম না এই 5 বছরে, তখন আমি কক্সবাজার এবং সেন্ট মার্টিনে আমি গেলাম ঘুরতে আর কি, যেটা আমার প্রতি বছরের একদম রেগুলার রুটিন ছিল। সো যাই হোক, মানে গেটিং ব্যাক টু দ্য ওল্ড ট্র্যাক, যে চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জের জিনিসটা তো ফিনান্সিয়াল চ্যালেঞ্জ হচ্ছে উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু এইটার একটা রিওয়ার্ড আছে। রিওয়ার্ডটা হচ্ছে এই যে আমি অ্যাটলিস্ট আই এম বিকামিং সামথিং। আমি যে ছোট 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 স্টেপে আগাচ্ছি, মানে আমি প্রথম 2 বছর আসলে আমি বুঝি নাই, আমি ওই যে খুব প্ল্যানিং করে তো চাকরি ছাড়ার সময় পাইনি না না। তারপরে ঢুকলাম, উদ্যোক্তা হইলাম। উদ্যোক্তা হওয়ার পরে দেখলাম যে আসলে যেই চিত্র নিয়ে আমি ঢুকছিলাম সেটার সাথে রিয়ালিটির কোনো মিল নাই। আমি যেই কি বলবো, যে অ্যান্টিসিপেশন ছিল আমার টিমের কাছ থেকে সেটাও আমি পাই নাই। সো ইট ওয়াজ এ মেস। সো 2 বছর লাগলো মোটামুটি নিজেকে যা নিজেকে সামলায় আমি কোন রাস্তায় যাব সেটা ঠিক করতে। দেন সেখান থেকে আমি ফিল করলাম যে আমি আস্তে আস্তে আমি নিজের একটা কিছু তৈরি করা শুরু করছি, এবং এখন এসে আলহামদুলিল্লাহ আমি অন্তত বলতে পারি যে আমি হেডিং সামওয়্যার। নাইস। এবং আমি আর নতুন আমার একটা ব্র্যান্ড ভ্যালু আমি তৈরি করতে পারছি, শুকর আলহামদুলিল্লাহ। আমি একজন কর্পোরেট ট্রেনার হিসেবেও আলহামদুলিল্লাহ কিছু হইলেও কিছু নাম আছে আমার। তারপরে আমি একজন মানে উদ্যোক্তা হিসেবেও অ্যাটলিস্ট কিছু করার চেষ্টা করে যাচ্ছি, এবং আমি আশা করি আমার যে প্রতিষ্ঠান যেটা আমি তৈরি করছি সেটা একদিন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, এবং একটা মানে ইন ইটস ওন ক্যাটাগরি ইট উইল বিকাম এ মার্কেট লিডার ইনশাআল্লাহ। সো মেবি 10 years ডাউন দ্য লাইন। তো এইটা অবশ্যই একটা টার্গেট। আর চাকরির স্ট্রেসটা আমি যেটা সবসময় ফিল করতাম, যে পার্টিকুলারলি যে রিজনটার কারণে আমি মনে করছি যে আমি মানে দ্যাট অ্যাকচুয়ালি প্রম্পটেড মি টু কুইট দ্য জব, সেটা হচ্ছে নাম্বার 1 রিজন ছিল আমি ফিল করতাম যে আসলে আমার যেই ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটা আসলে আমি এখানে ফুলি ইউটিলাইজ হচ্ছে না। আমি হয়তো একটা পার্টিকুলার কুয়ার ব্যাং হয়ে আছি এইটা। এবং সেকেন্ড যেটা ছিল যে আমি ক্লিয়ারলি দেখতে পারতাম যে আসলে আমি যেই কাজগুলা করতেছি সেই কাজগুলা দিজ আর নট নেসেসারিলি ফর দ্য অর্গানাইজেশনস বেনিফিট, ইট ইজ ফর দ্য বসেস বেনিফিট। আচ্ছা, হ্যাঁ, ইন্টারেস্টিং। হ্যাঁ, উনি আমার এই কাজটাকে বিক্রি করে উনি তার ক্যারিয়ার বানাচ্ছে, এবং এটা পার্টিকুলার কোনো বসের দিকে টার্গেট করে আমি বলতেছি না, বাট জবের নেচার অনেক সময় মানে এমনও জিনিস হয়েছে যে আমি প্রচন্ড খেটে আমি একটা যেমন মানে টোটাল টেলিনোর গ্রুপের মধ্যে লার্জেস্ট যে প্রজেক্ট ছিল সেটার একটা প্রজেক্ট ম্যানেজার, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট আমি ছিলাম। বাট দিন শেষে আমার যেই বস ছিলেন উনি প্রমোশন নিয়ে উনি রিজিওনাল ডিরেক্টর হয়ে গেলেন, বাট আমি যেখানে ছিলাম সেখানেই পড়ে থাকলাম। এবং যখন আমার বেনিফিটটা দেওয়ার সময় আসলো উনি আমার নামে বিভিন্ন আজে বাজে কথাবার্তা বলে উনি প্র্যাকটিক্যালি হি বিকেম ভেরি অ্যাগ্রেসিভ। হ্যাঁ, তোমার দিয়ে তো হয় না, এটা হচ্ছে না, কারণ ওই যে আমাকে এখন দেওয়ার টাইম আসছে, এখন তো হবে না। হ্যাঁ, এখন তো এটা এরকম যে আমরা প্রায় সময় এরকম ঘটনা ঘটতো। তো এইগুলো দেখে আসলে একটা বীতশ্রদ্ধতা চলে আসছিল যে আসলে আমি খাটতেছি কার জন্যে, খাটতেছি বা আমি যেই এফোর্টটা দিচ্ছি সেই এফোর্টটা আসলে আমি কেন দিচ্ছি। এর থেকে তো যদি নিজের কিছু করতাম, নিজের কিছু করার চেষ্টা করলেও তো অন্তত ভালো হতো। মাস শেষে স্যালারি পাচ্ছি ঠিক আছে, বাট এই স্যালারিটার জন্য আমার ভিতরে যে মানে আমার প্রাণ শক্তিটা শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, নট দ্যাট যে
আমি টোটাল কর্পোরেট সেক্টরকে আমি বলতেছি এরকম না, জিনিসটা আমি এরকম বুঝছি। ইট ওয়াজ মাই পার্সোনাল ভিউ। অবশ্যই আমার চাইতে অনেক ট্যালেন্টেড মানুষ এটা পার্সোনাল করতেছেন। চয়েস, হ্যাঁ So, পার্সোনাল চয়েস। অনেকে এভাবে থাকতেই পছন্দ করে যে আমি ধরেন এত ঠিক আছে বস নিচ্ছে আমি তো কমফোর্টেবল আছি, কোনো ঝামেলা, রাতে বাসায় গিয়ে ঘুমাতে পারতেছি, মাস শেষে একটা হ্যান্ডসাম স্যালারি মানে ঢুকতেছে। আমিও কি আদৌ কিছু বলতাম যদি বস আমাকে দিয়ে খাইতো? এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেন, মানে এটা একটা ভালো জায়গা আছে। ধরেন এই যেই কারণগুলো আমরা এইমাত্র আলোচনা করলাম, যে আপনি সামহাউ একটা বীতশ্রদ্ধ অবস্থা চলে গেছিলেন, বা এক্স্যাক্টলি অর্গানাইজেশন আপনার যে পরিমাণ মানে যেটাতে একটা এমপ্লয়ি স্যাটিসফাইড হয় সেই ধরনের জিনিসপত্রগুলো ওই মোমেন্টে হয়তো করে নাই পার্টিকুলারলি আপনার জন্য বা ওই সময়ের সিচুয়েশনে, এই কারণে আপনি বেসিক্যালি উদ্বুদ্ধ করছিল যে আপনি হয়তো বা কোনো সময় এন্টারপ্রেনারশিপে আসবেন। ধরে নেই যে জিনিসগুলো আপনি পাইতেন, একদম আপনি চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য টাইপের অবস্থা, আপনি চাইছেন বা চাওয়ার আগে সবকিছু পেয়ে গেছেন, সেক্ষেত্রে কি আপনি এন্টারপ্রেনারশিপে আসতেন? হয়তো বা অ্যাট দ্যাট মোমেন্ট আসতাম না। ওকে। আর একটা প্রশ্ন হচ্ছে যে ধরেন বাংলাদেশের যদি ধরেন আরো অনেক বড় বড় কোম্পানি থাকতো এবং ধরেন যারা হচ্ছে আপনাদের মতো রিসোর্সগুলোকে নিয়ে প্রপারলি টেক কেয়ার করতে পারতো এবং ক্যাপিটালাইজ করতে পারতো, এই সংখ্যা তো খুব কম বাংলাদেশে, খুব বেশি তো না। এরকম কোম্পানি যদি অনেক বেশি থাকতো, ধরুন ইন্ডিয়াতে যেরকম আছে বা সিঙ্গাপুরে যেরকম আছে, তাহলে কি বাংলাদেশে এত এন্টারপ্রেনার তৈরি হতো? মানে জাস্ট আমার কেন জানি মনে হয় যে বাংলাদেশে অনেক এন্টারপ্রেনার হচ্ছে অ্যাক্সিডেন্টাল এন্টারপ্রেনার। সে অ্যাক্সিডেন্টাল হওয়ার কারণ হচ্ছে তাকে ফুললি ক্যাপিটালাইজ করতে পারতেছিল না, তার যে ফুললি যে পরিমাণ তার ক্যাপাবিলিটি সেটাকে কোনো রকম ভাবে ইউজ করার মতো অনেক কোম্পানি তৈরি হচ্ছিল না, এবং যে ক্রিয়েটিভ মানুষ যে যার ভিতরে এই কাজ করার ক্ষুধা আছে, যেমন আপনি কোনো না কোনো ভাবে তো এটা করবেন, সেটা ইদার আপনি অন্য কোম্পানির জন্য করেন অথবা আপনি নিজের জন্য করেন। মানে আমার এনার্জি যেহেতু একটা পার্টিকুলার চ্যানেলে যাচ্ছিল না, আই হ্যাড টু চুজ মাই ওন চ্যানেল। এটা ভালো হয়েছে, খারাপ হয়নি, আমি জাস্ট কিউরিয়াস আর কি, এটা খুবই ভালো হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছা আমাকে যেদিকে নিয়ে যাবে, বাট এটা আমি সবসময় বিশ্বাস করি যে আসলে ওই যে আল্লাহ তাআলা আসলে বিশাল প্ল্যানার। হ্যাঁ, তো এই প্ল্যানিং এর ডেপথ আসলে আমাদের পক্ষে বোঝা মুশকিল। আপনি হয়তো বা 20 বছর পরে পিছন ফিরে তাকায় আপনি বুঝতে পারবেন যে ওইখানটাতে আমি কেন ফেল করছিলাম। হ্যাঁ, তো এই যে আমার সাথে বিভিন্ন আই উড সে আমার দৃষ্টিতে যে অবিচার হয়েছিল, আমার ভিতরে ফ্রাস্ট্রেশন চলে আসছিল, এটা হয়তো ইট ওয়াজ এ পার্ট অফ দ্যাট বিগ প্ল্যান। হ্যাঁ, যাতে করে আমি অন্য রাস্তাতে যাই। কারণ আমি যদি এখানেই কর্পোরেটে আমি খুশি মনে বসেই তো থাকতাম, মানে আমি যদি ভালো ডেলিভার করতাম, আমি যদি ভালো প্রমোশন পাইতাম, হইতে পারে আমি এখনো সেখানে থাকতাম। একটা ব্যাপার যেমন অনেকে মনে করে সেটা হচ্ছে যে আমি বিভিন্ন রকম আড্ডায় বিভিন্ন রকমের গল্পে শুনি যে যারা চাকরি করে বিজনেসে আসে তাদের নর্মালি ওই বিজনেস করার যে মেন্টালিটি, উদ্যোক্তা যে মেন্টালিটি, সেটা তৈরি হয় না, সে সারা জীবন চাকরিজীবী থাকে এবং এই কারণে হয়তো সে এক্সপেক্টেড সাকসেস পায় না। মানে এইটা আপনি মানে এই ব্যাপারে আপনার কি মনে হয়? ইয়েস এন্ড নো, দুইটাই। এটা জিনিসটা হচ্ছে যত উপরের দিকে মানুষ চাকরি ছাড়বে তত তার জন্য ফেলিয়ার করার চান্স আরো বৃদ্ধি পাবে। আপনি যতই হেড অফ অমুক থাকবেন, ভয় পাই দিলেন তো। তাহলে ধরেন আমি 15 বছর কাজ করে একটা অর্গানাইজেশনে একটা বেটার পজিশনে আছি, এখন আমার তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি ব্যবসা করব, এখন আমি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আমি এখন কিছু জানি কিছু নেটওয়ার্ক আছে, তাহলে আমি ব্যবসা করতে নামবো না? এখন আপনি তো ভয় পাওয়া দিলেন। না, অবশ্যই নামবেন, কিন্তু জিনিসটা হচ্ছে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে যখন আপনার ভিতরে চলে আসে যে আমি তো হেড অফ অমুক, আচ্ছা আমি কিভাবে এই আমার ফ্যাক্টরিতে গিয়ে কাজ করব, আমি কিভাবে আমার অফিস সাফ করার কাজে আমি হাত দিব, আমার তো মানুষ লাগবে, আমি কেমনে আমি একটা ওই যে আমি বললাম যে আমার গ্যারেজে বসে কাজ করার একটা যে ঘটনা, ওই আপনি যখন হেড অফ অমুক হয়ে যাবেন যে আমি তো ওই সেটাই হেড অফ অমুক ডিপার্টমেন্টের হেড ছিলাম, আমাকে এই সব জিনিস করা কি আমার প্রথমেই একটা অফিস থাকতে হবে, একটা এসি রুম থাকতে হবে, আমার অলরেডি শুরুই করব আমি 2 জন অ্যাসিস্ট্যান্ট নিয়ে, যে 2 জন আমার পাশে দাঁড়ায় থাকবে, আমি বলবো দৌড়াবে, আমার শুরুই করতে হবে আমাকে একটা স্ট্রাকচার্ড মার্কেটিং ডিপার্টমেন্ট, একটা স্ট্রাকচার্ড সেলসে মানুষ থাকবে, ওই যে ওনারা একটা স্ট্রাকচার
যখন ওই নলেজ আছে, এটাকে তো আসলে রিয়েল ওয়ার্ল্ডে আমার রিয়ালিটির সাথে কানেক্ট করতে হবে। আমি যদি সেইটা না করে আমি সেই পুরানো ইগোটা আমি ঝেড়ে ফেলতে না পারি, তাহলে অলমোস্ট কনফার্ম যে আপনি আসলে কন্টিনিউ করতে পারবেন না বা আপনি সাকসেসফুল হতে পারবেন না। কারণটা কি, আপনি প্রথমেই আসলে হেভি হেড হয়ে গেছেন, আপনার সেই পুরানো ইগো আপনি ঝেড়ে ফেলতে পারেন নাই। যারা ইগোটা ঝেড়ে ফেলতে পারছে তাদের পক্ষে কিন্তু আসলে সাকসেসফুল হওয়াটা অসম্ভব আমি বলবো না। অফকোর্স ইজ ডিফিকাল্ট ফর এনিওয়ান, কিন্তু কর্পোরেট চাকরি করে যারা আসছেন ওনারা যদি ওনাদের পাস্টটাকে ভুলে যেতে পারে, শিক্ষাটা নেবে, শিক্ষাটা কন্টিনিউ করবে, শিক্ষাটা রিটেইন করবে, বাট পুরানো সেই ভাবটা ওনাদেরকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, যে আগে যেরকম সবাই দেখলে বস করতো, স্যার, এটা যদি উনি এক্সপেক্ট করে যে সবাই এসে ওনাকে স্যার করবে, ওনাকে বস করবে, তাহলে আসলে এই মেবি এন্টারপ্রেনারশিপ ইজ নট দ্য রাইট প্লেস টু বি। ওকে, তাহলে আপনিও মোটামুটি সাথে এগ্রি করতেছেন যদি এই জিনিসগুলো সে না ছাড়তে পারে। ওকে, আপনি তো ভাইয়া পড়াশোনা করছেন হচ্ছে আইবিএতে, মানে এইটা তো ধরেন বড় একটা গ্রুপ ছেলেমেয়ের একটা ড্রিম থাকে যে সে আইবিএতে পড়বে, আইবিএ ক্যাম্পাসের সামনে হেঁটে যাবে, এবং আপনি আলহামদুলিল্লাহ ওখান থেকে পড়াশোনা করছেন। এবং আপনাদের যারা বন্ধু বান্ধব আছেন তারা ডেফিনেটলি এখন হয়তো বড় একটা অংশ দেশের বাইরে থাকেন, আবার একটা অংশ হয়তো দেশে থাকেন, যারা বিভিন্ন রকম এমএনসিতে ডেফিনেটলি অনেক বেটার পজিশনে আছেন। দেশের বাইরে যাওয়া আপনারও অনেক সুযোগ ছিল, ফুললি সেটেল হওয়া, আপনি কেন হন নাই? আসলে আমার সামহাও কখনো ইচ্ছাই করে নাই, ইভেন টু দ্য এক্সটেন্ট যে আমি তো ধরেন খুব ইজিলি ক্যানাডাতে স্কিল মাইগ্রেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারতাম, খুব ভালোভাবে নাম্বার ছিল, কখনো অ্যাপ্লাই করি নাই। ইভেন কখনো ডিবি লটারি পর্যন্ত কিনি নাই। আচ্ছা, যে ডিবি লটারি কিনে সাবমিট করলে যদি লেগে যায় তাহলে তো মনের একটা মানে ইচ্ছেই করে নাই, কখনো ইচ্ছা করে নাই, কখনো ইচ্ছা মানে এটা খুব লজিক্যাল ছিল নাকি ইমোশনাল ছিল আমি জানি না, কারণ হচ্ছে ধরেন আমাদের ঢাকার লাইফ একটু তো ডিফারেন্ট আর কি, আপনি অনেক দেশ ঘুরছেন, মানে এখানে ধরেন নাগরিক সুবিধা বা অন্যান্য যে ব্যাপারগুলো সেগুলো তো আসলে আমরা পর্যাপ্ত পরিমাণে পাই না, অনেক ক্ষেত্রেই পাই না, এবং যাদের স্কোপ আছে তারা বাইরে চলে যাচ্ছেন বিগত 15-20 বছর, তাই দেখছি। মানে থাকাটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত, না যাওয়াটা সিদ্ধান্তের ব্যাপার না, মানুষ নরমালি ভালো জায়গায় যায়, এক্সপেক্টেড যে মানুষজন বাইরে যাবে, এটা আমাদের দেশে আমাদের সমাজে খুবই প্রচলিত, কেউ কোশ্চেন করতো না। তো আপনি তো দুইটা ডেয়ারিং কাজ করছেন, একটা হচ্ছে আপনি দেশে থাকছেন এবং তারপর হচ্ছে আপনার লোকাল মার্কেটে কাজ করছেন। এমন না যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতেছেন, এখানে লোকাল মার্কেটে কাজ করা তো ধরেন আমি লোকাল মার্কেটে কাজ করি, এক্সট্রিমলি ডিফিকাল্ট, ক্লায়েন্টকে হ্যান্ড করা, প্রাইস কম্পিটিশনে জেতা, তারপর হচ্ছে তার পিছনে বিলের জন্য দৌড়ঝাঁপ দেওয়া, বিভিন্ন রকম, হ্যাঁ, তারপর হচ্ছে মিসেলিনিয়াস কস্টিং এর ব্যাপার যেটা আপনি বললেন। সো এইটা কি নিয়ে কি কোনো সময় আপনার আফসোস হয় যে আমি হয়তো লাইফটা এরকম না করে এরকম করলে ভালো হতো? কখনো হয় নাই, বাট গত 1-2 বছর ধরে একটা আফসোস আমি বলবো না, নিজেকে প্রশ্ন করা শুরু করছি যে ওয়েদার আই মেড দ্য রাইট ডিসিশন। আমি বলবো না যে আহারে গেলাম না কেন, এটা সার্টেনলি ওইটা না, কিন্তু আসলে দেশ যেভাবে চলতেছে আমার কাছে মনে হচ্ছে যে এক্সপ্লোর না করে কি ভুল করলাম। ওকে ভাইয়া, আপনি হচ্ছেন কর্পোরেট ট্রেনার হিসেবে কাজ করতেছেন, আপনার সাথে আমার পরিচয় কর্পোরেট ট্রেনিং বা এগুলো নিয়েই। এখন এই ট্রেনিংয়ের সাথে কীভাবে যুক্ত হলেন? মানে আমি অলওয়েজ একটু এখানে বলি, সেটা হচ্ছে ধরেন ট্রেনিংয়ে আপনি যে টাইপের ট্রেনিংগুলো নেন, সেলস, মার্কেটিং, কাস্টমার সার্ভিস, এই ট্রেনিংগুলো ধরেন আমি যেহেতু ট্রেনিংয়ের সাথে বহু বছর জড়িত ছিলাম বিভিন্ন রকমভাবে, আমি অনেকের কন্টেন্টই দেখছি, আমি অনেকের ক্লাসও করছি, বাট আপনার কন্টেন্টগুলো যেটা হইতো যে আমি কিছু টেক ওয়ে নিতে পারতাম আর কি, কিছু মানে বাসায় নিয়ে যেতে পারতাম, এবং আপনার ট্রেনার হিসেবে খুবই ভালো, মানে এটা হচ্ছে আমার উপলব্ধি আর কি। সো এই ট্রেনিংয়ের সাথে কীভাবে জড়িত হলেন? আমি বেসিক্যালি গ্রামীণ ফোনে থাকতে সময় থেকেই আমি ট্রেনিং দিতাম, ওদের এমপ্লয়ীদেরকে দিতেন। হ্যাঁ, তো আমি যেটা বেসিক্যালি যেটা ছিল যে ওই যেই টেলিনরের যে প্রজেক্টের কথা আপনাকে বলছিলাম, যেটা ওদের গ্রুপের লার্জেস্ট প্রজেক্ট ছিল, তো ওইটাই যখন রোল আউট ফেজে গেলাম, আমাকে বিভিন্ন কাস্টমার সার্ভিসের বিভিন্ন টিমকে অ্যালাইন করার কাজ করতে হইতো, তারপরে বিভিন্ন ক্ষেত্রে ক্রস ফাংশনাল টিমের সাথে ছোট ছোট ট্রেনিং সেশনের প্রয়োজন হতো। তো
ওইটা করতে গিয়ে আমি দেখলাম যে সামহাউ আই এম এনজয়িং ইট। একটা যে শিক্ষকতার যে একটা মজা, যে আমি আরেকজনকে বোঝাচ্ছি এবং বোঝানোর মধ্যেও ইটস নট জাস্ট ক্লাসরুম বেসড জিনিস, বরং একটু প্র্যাকটিস করানো, একটু এক্সারসাইজ করানো, এই যে জিনিসগুলো, এটা সামহাউ এনজয় করতেছি। তো ওই ফিলিং থেকেই বেসিক্যালি যখন 2013 পরে চাকরি ছেড়ে দিলাম, তখন দুইটা রিজন ছিল। এক নম্বর তো হচ্ছে একটা ভালো লাগার জায়গা আছে, তো আমি জানতাম যে আমি এই জিনিসটা করে এনজয় করি। দেন নেক্সট যে ইস্যুটা আসলো যে আমাকে তো আসলে টাকা ইনকাম করতে হবে। আমি যেই স্টার্ট আপে ঢুকছি ওইটা আসলে খুব তাড়াতাড়ি আমাকে স্যালারি নেওয়ার মতন অবস্থায় নিবে না, আমাকে অল্টারনেটিভ কোনো ওয়ে খুঁজতে হবে। সো দুইটা মিলায় তখন আসলে আমি নিজেকে একজন ট্রেনার হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করে গেলাম। তখনই বেসিক্যালি আপনার সাথে পরিচয় হইল, বিডি জবস ট্রেনিংয়ে গেলাম, তারপরে এইরকম আরও কয়েকটা প্রতিষ্ঠানে গেলাম। তো সেখান থেকে ইভেনচুয়ালি দেখা গেল যে ওই যে একটা কেমিস্ট্রিতে মিলল দেখে একটা দুইটা প্রতিষ্ঠানে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ কন্টিনিউ করলাম। তার মধ্যে আপনার সাথে কন্টিনিউ করলাম। আমার সাথে আলহামদুলিল্লাহ আপনি আর আমার দিনের এই কলিগ রিলেশনশিপ 10 বছরের, অনেক বছরের আলহামদুলিল্লাহ। এমনি রাফলি কি বলতে পারেন আপনি এই 10 বছরে কতজনকে ট্রেন আপ করাইছেন? আমি তো শুধু এসিআইপিতেই মনে হয় আমি 1000 খানেক মানুষকে। মাশাআল্লাহ। আর এমনি ধরেন কর্পোরেট সব মিলে, কর্পোরেট মিলায় ধরেন আরো আই ডোন্ট নো, মেবি 800 থেকে 1000 হবে। সো নিয়ার অ্যাবাউট 2000 ছেলে মেয়েকে হচ্ছে আপনি ট্রেন আপ করাইছেন। 2 থেকে 3000 হবে। মাশাআল্লাহ, দারুণ। এখনো করাচ্ছেন? হ্যাঁ, এখনো মোটামুটি। মানে এখন যেটা হয় যে আগে যেটা করতাম যে আমি ট্রেনিং খুঁজতাম, এখন আপনাকে খুঁজে। তো এখন যেটা ধরুন গত 3-4 বছর ধরে আর করি না, বাট আলহামদুলিল্লাহ এখনো মানুষ আমাকে খুঁজে নিয়ে করে। তো এরকম নাইস। মানে আপনি হচ্ছে জব করছেন, এন্টারপ্রেনারশিপে এসেছেন, স্ট্রাগল করছেন, এখন আল্লাহর রহমতে একটা বেটার শেপে আছেন। আপনি ট্রেনিং করান এবং এর ভিতরে আপনি বইও লিখছেন। আপনি কটা বই লিখছেন? আমি শুরু করি বেসিক্যালি ইংলিশ বই একটা দিয়ে, আইডিয়াল কুইটার। ওইটার পরে বেসিক্যালি ওইটারই একটা বাংলা পরিবর্ধিত, তর্জমা ঠিক না, পরিবর্ধিত একটা সংস্করণ আসে। আর সো ওইটার নাম দিয়ে আমি চাকরি ছেড়ে ব্যবসা। আর তারপরে আমি আরেকটা বই লিখি সাফল্যের রুট কজ অ্যানালিসিস নামে। ওকে, চাকরি ছেড়ে ব্যবসা বইটা খুব ইন্টারেস্টিং ছিল। আমি বইটা সংগ্রহ করছিলাম এবং ইংলিশটাই করছিলাম। ওইটা দামি হওয়ার কারণটা হচ্ছে ওইটা হচ্ছে বিদেশি বই, অ্যামাজন থেকে বিদেশি বই। মানে এই বইটা কাদের জন্য বা এই বইটা কেন লিখছিলেন? এই বইটা হচ্ছে সোজা কথা, আমি এই যে প্রথম 5 বছরে আমি যে হাত পোড়ায় যে এক্সপেরিয়েন্স থেকে লিখছেন, আর কেউ আইসো না সেইটা না। হ্যাঁ, এখান থেকে মেসেজ একটা ছিল যে ভাই তুমি যদি না বুঝে থাকো জাস্ট তাহলে এক্সাইটমেন্টে ঝাঁপ দিও না। এক্স্যাক্টলি। তো এইটা ছিল একটা বড় জিনিস। তবে আমার লেখার যে মূল উদ্দেশ্যটা ছিল যে আমি যে রিয়ালিটিগুলো নিয়ে কথা বলছি, রিয়ালিটিগুলো নিয়ে কেউ কথা বলে না। তো ফ্যান্টাসি দেখায়, এন্টারপ্রেনারশিপে আসো, মানে বি ইওর ওন বস, হ্যাঁ, ইত্যাদি, বিল্ড ইওর ওন এম্পায়ার। ভাই এই যে ফাউন্ডারদের যে মানে বড় সার্ভেন্ট কেউ আছে, ও তো এমপ্লয়ীদেরও সার্ভেন্ট। অবশ্যই আপনার এমপ্লয়ি 2 দিন পরে চলে যাবে, আমার এমপ্লয়ি 2 দিন পিছনে পিছনে দৌড়াতে, ভাই যাইস না, এক্স্যাক্টলি 2000 টাকা বাড়াই দিচ্ছি, 5000 টাকা বাড়াই দিচ্ছি। এক্স্যাক্টলি ভাই, আমরা হচ্ছে সবচাইতে বড়, কি বলবো। ট্রু। আপনি নর্মালি ভাই আপনার কি মনে হয় যে বাংলাদেশের মতো জায়গায়, বাংলাদেশে তো অনেক পপুলেশন অনেক বেশি এবং খুব সঙ্গত কারণেই দেশের আর্থসামাজিক অবস্থা এবং ইনফ্রাস্ট্রাকচার সবকিছু কিন্তু আসলে অত জব তৈরি করাটা রিয়েলি টাফ। এটা যে কোনো গভর্নমেন্টের পক্ষে টাফ, এবং গভর্নমেন্টের একমাত্র জবের জন্য 100% লায়াবল না, আমাদের প্রায় কাজ করে যায় বা কাজ করা উচিত, বাট স্টিল এটা অনেক বেশি ডিফিকাল্ট। আপনার লাইফে আমি শিওর যে অনেকবার এসছে যেখানে আপনি ধরেন সকল রকম ক্রাইসিস আপনি একসাথে মিট করছেন, পার্সোনাল লাইফের ক্রাইসিস, যেহেতু আমরা ব্যক্তি মানুষ, আমাদের ব্যক্তি প্রবলেম থাকবেই, বিজনেসের যে রেগুলার যে ক্রাইসিসগুলো আমরা ফেস করি, এবং ধরেন আরও মানবিক কিছু ক্রাইসিস থাকতে পারে, কিছু আর্থিক ক্রাইসিস থাকতে পারে। আমরা সবাই এই লাইফে ফেস করি যে এই জিনিসগুলো আমাদের সাথে একবারে হয়, তখন মনে হয় যে কেন আমার সাথেই শুধু হয়। হ্যাঁ, তখন আপনি মানে কি করেন, বা তখন আপনার ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রসেসটা কি? যদি একদম অনেস্টলি বলেন, আমি আল্লাহ করি।
না সেটা তো আমরা সবাই করি, এর বাইরে আমরা আমি কিছু করি। লিটারালি আমি যখন কোনো চ্যালেঞ্জে পড়ি, আসলে ঘটনা তো আসলে দুই ধরনের, মানে যদি গ্রস ভাবে দুইটা, একটা হচ্ছে কন্ট্রোলেবল ফ্যাক্টরস আর একটা হচ্ছে আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস। এখন কন্ট্রোলেবল ফ্যাক্টরস গুলাও আপনি চাইলেই যে আপনার কন্ট্রোলে চলে আসবে জিনিসটা এরকম না। অনেক সময় আসলে খুব সহজ একটা হিসাব কিন্তু তারপরেও মিলে না। আর আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস তো আছেই। ওকে, তো আসলে সব কিছুই আমি দেখছি যে জিনিসটা হচ্ছে যখন মানে কমপ্লিটলি একটা হোপলেস সিচুয়েশনের ভিতরে থাকা হয়, তখন আসলে একমাত্র আল্লাহ তাআলাকে টাকা ছাড়া আসলে তখন কোনো উপায় নেই। তো তখন মানে দ্যাটস মাই ওয়ে অফ ডিলিং উইথ স্ট্রেস। ওকে, তাহলে আপনি মূলত স্পিরিচুয়াল যেই আমাদের ওয়েটা আছে আপনি নরমালি ওয়ে, মানে আমি জিনিসটা হচ্ছে আল্লাহ তুমি দিছো, তোমার হুকুম ছাড়া কোনো ঝামেলা আসে না, আর তুমি ইনশাল্লাহ তুমি বের করবা। এখন আমার কাজ হচ্ছে ধৈর্য ধরে চেষ্টা চালায় যাওয়া। আমি চেষ্টা চালাই যাচ্ছি, যদি এটা আমার রিজিকে থাকে আমার জন্য সহজ করে দাও, আর যদি রিজিকে না থাকে তাহলে এটা আমার কাছ থেকে দূরে সরায় নাও, আর বেটার কিছু যদি দিতে পারো আলহামদুলিল্লাহ। দারুণ। না মানে আমি সরি এই প্রশ্নটা এই কারণে করি, ধরেন আমরা যেই ধরনের কন্টেন্ট দেখি, হ্যাঁ মানে সেই কন্টেন্টগুলো তো নর্মালি আমরা অনেক বেশি ফ্যান্সি কথাবার্তা শুনি, যে ধরেন মান্থলি $2 লাখ, ইয়ারলি ধরেন এত $1 মিলিয়ন রেইজ করছে, হ্যাঁ এই টাইপের ধরেন খুব এক্সাইটিং নিউজ, টান উত্তেজনা, হ্যাঁ। কিন্তু আমাদের গল্পগুলো বা আমাদের নিজেদের গল্পগুলো কিন্তু গল্পের মতো হয় না। আমাদের গল্পগুলো তো অনেক পরিমাণ আপস এন্ড ডাউনস থাকে। ওই ক্রাইসিস গল্পগুলো আমাদের জানাটা বেশি দরকার। মেবি আপনার ক্রাইসিস আর আমার ক্রাইসিস এক হবে না, কিন্তু আমি আসলে আপনার ওয়েটা জানতে পারলে আমি ওইটা ট্রাই করতে পারবো, কারণ আমি তো অনেকগুলো প্রসেসের ভিতরে যাই আমার প্রবলেমগুলো সলভ করতে। এই কারণে এই কোশ্চেনটা আমি করি। আর থ্যাংক ইউ যে অনেস্ট অ্যান্সার দিচ্ছেন আপনি। ওয়ার্ক লাইফ ব্যালেন্স কি মিথ নাকি এটা আদৌ আছে, আপনি কি করেন? সার্টেনলি। মানে আমি আসলে আমি প্র্যাকটিক্যালি মানে আমার বাসা এবং অফিস যেহেতু খুবই কাছাকাছি, তো আলহামদুলিল্লাহ আমাকে সেই কমিউটের যে সময়টা, আমার যেমন এক সময় ছিল উত্তরা থেকে আমি প্রতিদিন কারওয়ান বাজার, আমার সাথে আপনি যখন যে সময় একসাথে আমরা কাজ করতাম, এক্স্যাক্টলি। সো আমার ডেইলি প্রায় 3+ ঘন্টা আমার রাস্তাতে যেত। এখন আপনি চিন্তা করেন, আমি সকাল 9টায় আমি যদি অফিস ধরতে চাইতাম, আমাকে সকাল 7:30টার সময় বের হওয়া লাগতো। আবার আমি সন্ধ্যা 7টায় যদি আমি অফিস ক্লোজ করতাম, আমার বাসায় আসতে 8:30 9টা বাজতো। তো আপনি চিন্তা করেন সকাল 7:30টা থেকে রাত 9টা পর্যন্ত আমি কিন্তু বাসার বাইরে। সেই তুলনায় আমি এখন হেঁটে 1 মিনিটে আমার বাসায় যাই। সো এই যে 1.5 ঘন্টার যে 3 ঘন্টার যে একটা সময় বাঁচানো, এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যাডিশন টু দ্য ওয়ার্ক লাইফ ব্যালেন্স। হ্যাঁ, সো এইটা যে জীবনে কি পরিমাণে আমার স্ট্রেস কমায় দিছে সেটা আসলে আমি জানি, মাশাআল্লাহ। হ্যাঁ, তো এই যে সময়টা যে বাঁচলো, আমি কি নর্মালি কি মনে হইতো এই যে সময়টা বাঁচবে আমি কাজ করে উড়াই দিব, জিনিসটা আসলে সেরকম না। আমি আগে যেই কাজ করতাম সেই সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা 7টা, মানে আমার এখন যেটা হচ্ছে আমার নর্মাল ওয়ার্ক রুটিনটা হচ্ছে আমি সকালে 9টা 9:30টার মধ্যে অফিসে ঢুকি, আর এসা পর্যন্ত আমি কাজ করি। আচ্ছা, এসা এখন যতটাই হয়, রাত 8টা হইলে 8টা, 9টা হইলে 9টা। হ্যাঁ, সো মোটামুটি এই 12 ঘন্টার মতন আমার একটা কাজ হয়। এর বাইরে আসলে আমি কাজ করি না, আমার ব্রেইন আসলে ওইটা ফাংশনাল করা বন্ধ করে দেয় তারপরে। তো আমি ওইটাই আসলে আমার কাছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এখন আপনি অবভিয়াসলি আসলে 9টা থেকে 6টা অফিস করে বের হয়ে যাব, ওইটা আসলে একজন এন্টারপ্রেনিয়রের জন্য লাক্সারি। ইভেন শুধু এন্টারপ্রেনারের ক্ষেত্রে কি, এটা তো ধরেন ইভেন আমি যখন চাকরি করছি তখন ধরেন আমি 9টা-6টা পারি না, বিকজ আপনি সার্টেন রুলে চলে গেলে আপনার কাছে ওই জিনিসগুলো তখন তো আর ধরে রাখা পসিবল না। এবং আরেকটা জিনিস হচ্ছে, যদিও আমার অফিস হচ্ছে সে শুক্র এবং শনিবার আমার থিওরিটিক্যালি অফ, হ্যাঁ, বাট প্র্যাকটিক্যালি আমি কিন্তু সারাটা শনিবার আমি কিন্তু কাজ করি। হ্যাঁ, ছুটির দিন মনে করে আমি কাজ করি, এবং আপনি 24/7 করেন। হ্যাঁ, সো আমি কিন্তু ওই হয়তো বা সকাল 9টার সময় আমি ঢুকি না, 10টার দিকে ঢুকি, আবার হয়তো বা এশা পর্যন্ত কাজ করি না, হয়তো বা মাগরিব পর্যন্ত কাজ করি। জিনিসটা এরকম, বাট ওই যে সেন্স অফ রিল্যাক্সেশন একটা থাকে যে ঠিক আছে টুডে ইজ নট ওয়ার্কিং ডে,
আমি চাইলে ছুটি নিতে পারবো, আচ্ছা ওই চিন্তা করে আমি কাজ একটু করে খুশি থাকেন যে এই অপশন আমার হাতে আছে। এক্স্যাক্টলি। ওকে ভাইয়া, হচ্ছে আপনি তো টেক পিপল না, আপনার ব্যাকগ্রাউন্ড টেক না, বাট আপনি একটা টেকনোলজি কোম্পানি চালান যদি আমি বলি, তো হায়ারিং প্রসেসটা তো ডেফিনেটলি আপনি ওভার দ্য টাইমে এই প্রসেসের ভিতরে অনেকবার গেছেন, এবং একজন ফাউন্ডারের জন্য এই হায়ারিং প্রসেসটা হচ্ছে আমি মনে করি সবচেয়ে ডিফিকাল্ট কাজের একটা, রাইট পিপল পাওয়া। ধরেন এটা নিয়ে তো কন্ট্রাডিক্টরি থাকেই যে একাডেমিয়া বলে যে হচ্ছে যে আমার ছেলে মেয়েকে তুমি চাকরি দিচ্ছ না, যারা একাডেমিকে আছে ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলো বা ইউনিভার্সিটিগুলো, আর আমরা যারা ধরেন এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করতেছি বা এন্টারপ্রেনার হইছি, তারা বলতেছি আমরা আসলে রাইট রিসোর্সের কারণে বিজনেস গ্রো করতে পারতেছি না। এই ধরনের একটা গ্যাপ থাকে, এটা নিয়ে ধরেন অনেক ডিবেট আছে, অনেক ইয়া থাকবে। আমার এই প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে আপনার হায়ারিং প্রসেসটা কি, আপনি একটা ছেলে বা মেয়েকে কেন কিভাবে কি দেখে হায়ার করেন, মানে একটা তো স্কিল সেট, এর বাইরে আপনি কি দেখেন? মানে এটা কি ফর টেক রিসোর্স অর নন টেক রিসোর্স? ইন জেনারেল হ্যাঁ। আচ্ছা, আমি যদি আসলে একটু ডিফারেন্ট প্রসেস, এই কারণেই আমি জিজ্ঞেস করলাম যে টেক রিসোর্সের বেলায় আসলে প্রথমেই একটা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হয়। প্রজেক্ট ওয়ার্কটা দিয়ে আগে দেখা হয় যে সে কতটুক করতে পারে। এখন প্রজেক্ট ওয়ার্ক দিয়ে তাকে একটা সময় দেওয়া হয়। এখন অবভিয়াসলি কেউ চাইলে এখানে অসততা করতে পারে, ওরে আরেকজনকে দিয়ে কাজটা করাইতে পারে এভরিথিং। সো তারপরে ওই আউটপুটের উপর ভিত্তি করে একটা ইন্টারভিউ হয়। আচ্ছা, ওই ইন্টারভিউতে তাকে ওই যেই প্রজেক্টটা দেওয়া হয়েছিল সেই প্রজেক্ট রিলেটেডই কোশ্চেন করা হয়। আচ্ছা, যে আপনি এটা কিভাবে করছেন, আপনি ভেরিফাই করেন যে সে করছে কিনা, সে আদৌ করছে কিনা। দেন এইটার পরে ফাইনাল একটা ইন্টারভিউ হয় যে মানে সে কি আদৌ কালচারালি ফিট কিনা, একটা স্টার্ট আপে কাজ করার জন্য সে কালচারালি ফিট কিনা, এই জিনিসটা দেখা হয়। তো একটা মজার ব্যাপার হচ্ছে মানে আমি রিসেন্টলি টেক রিসোর্স হায়ারিং আর বসি না। আচ্ছা, আমি কেন বসি না, কারণ আমি রিসেন্ট 2-3টা আমার এক্সপিরিয়েন্সে দেখা গেছে আমি জিনিসটা হচ্ছে তাদেরকে এত বেশি ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট করে ফেলি, আপনি বেশি ডিফিকাল্ট সিচুয়েশন যে তারা ভয় পেয়ে যায়। আচ্ছা, যে মানে ভাই স্টার্ট আপে কাজ করতে আসছো, তোমার কিন্তু টাইমের কোনো ঠিক ঠিকানা এগুলো বলেন আপনি, হ্যাঁ তোমার কোনো ঠিক ঠিকানা নাও থাকতে পারে, তোমার কিন্তু ক্লিয়ার কোনো জেডি নাও থাকতে পারে, তোমাকে হয়তো বা অফ ডেতেও কাজ করতে হইতে পারে, রাত 12টার পরেও কাজ করতে হইতে পারে, আমরা একটা প্রোডাক্ট বেসড কোম্পানি। সো ওয়ার্স্ট কেস সিনারিও যত আছে, আপনার স্ক্রিন পছন্দ খুবই ভালো, তখনই তো অলরেডি কমে যায় মানে কি জিরো হয়ে যায় তখন। এইটা একটা বড় চ্যালেঞ্জ। আমার ছেলেরা আমাকে বলছে যে স্যার আপনি বসেন না, আপনি বলতে আমরা মানুষ খুঁজে পাই না। হ্যাঁ, তো তখন আমি যেটা হচ্ছে যে আমি এটা তাদের কাছে ছেড়ে দিছি, যে আমি মানে আই বিকাম এ বিট স্ট্রিনজেন্ট আর কি ইন দিস পার্টিকুলার কেস। সো তো এখন যেটা হয় যে আমার মানে ছেলেরাই সে রিক্রুটমেন্টটা করে, আমাকে ফাইনাল জিনিসটা জানায় দেয়। হ্যাঁ, আর নন টেক যখন রিক্রুটমেন্ট হয়, সো নন টেকের বেলায় বেসিক্যালি যেটা দেখা যায় যে তার যে রেলেভেন্ট স্কিল সেট যেগুলা, আমরা প্রথমে একটা রিটেন এক্সাম নেই, রিটেন এক্সামে ওই রেলেভেন্ট স্কিল সেটগুলো চেষ্টা করি সেই জিনিসগুলো বের করে আনা। লাইক আপনি যখন সেলসে কাজ করবেন, আপনার কি কি জানা দরকার? নাম্বার 1, আপনাকে পিপিটি জানতে হবে, পাওয়ার পয়েন্ট জানতে হবে, আপনাকে এক্সেল জানতে হবে, আপনাকে ওয়ার্ডে কাজ করা জানতে হবে, আপনার সার্টেন কিছু অ্যানালিটিক্যাল স্কিল লাগবে, আপনি গুগল ব্রাউজ করে আপনাকে বিভিন্ন কিছু মানে তথ্য বের করতে জানতে হবে, আপনাকে ইমেল করা জানতে হবে। সো সব কিছুই বেসিক্যালি আমরা যেটা করি, তাকে একটা বসায় দিই, একটা কোশ্চেনের দিয়ে বলি যে ফর এক্সাম্পল অমুক টপিকের উপর একটা 10 স্লাইডের একটা প্রেজেন্টেশন তৈরি করে সেটাকে পিডিএফ করে তুমি অমুক ইমেইলে পাঠিয়ে দাও। পুরো প্রসেসটা আমি কি করলাম যে সে আদৌ পারে কিনা। তাকে একটা ছোট ডেটা টেবিল দিলাম, ডেটা টেবিল দিয়ে তাকে বললাম যে এইখান থেকে তুমি এই হিসাবটা অ্যানালাইজ করে এক্সেলে তুমি বের করে দেখাও। খুব বেসিক, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, মানে সে মিনিমাম নলেজটা তার আছে কিনা ওই জিনিসটা বুঝি। দেন হচ্ছে সে যখন একটা লেভেল ক্রস করে ইন্টারভিউর জন্য আসে, তখন আসলে তার কালচারাল ফিটটা দেখা হয় যে আদৌ সে কি ইন্টারেস্টেড কিনা। কারণ আসলে সে ফর এক্সাম্পল রাইট নাও আমরা একটা ছেলেকে, মোটামুটি ভালো ছেলে ছিল, বাট আসলে তাকে আমরা রিজেক্ট করতেছি এই কারণে, জাস্ট বিকজ উই ফেল্ট যে আসলে এই ছেলেটা বিপদে পড়ে আসছে। আচ্ছা, সে আসলে এটা তার ন্যাচারাল চয়েস না, সে চাকরি পাচ্ছে না দেখে এখানে আসছে। ভালো বলছেন। হ্যাঁ, সো আমার এখানে আসবে
এসে সে তার মনের মতন চাকরি খোঁজার সে চেষ্টা করবে এবং হয়তো বা 6 মাস 1 বছর পরে তার লেভেলের তার লাইনের সে প্র্যাকটিক্যালি সে ডিফারেন্ট আরেকটা লাইনে পড়ালেখা করছে। সো মেবি এই ছেলে থাকবে না, মেবি আই ওয়াজ রং, হ্যাঁ, বাট তারপরেও ওইটার হিসাব করে তাকে চিন্তা করে বাধ্য হলো। সো ওই ধরনের সাবজেক্টিভ ম্যাটারগুলো আসলে দেখা হয় যে আসলে আমি তো কাউকে 6 মাসের জন্য আসলে রেখে আনার তো আমার তো পোষাবে না, আমার তো একটা সার্টেন টাইম অন্তত সে 2 বছর থাকবে, ওই ধরনের একটা মেন্টালিটির ছেলে বা মেয়ে আমাকে নিতে হবে যদি এই পজিশনটার জন্য। কিন্তু এই জিনিসগুলো দেখি। কথা প্রসঙ্গে আপনি স্টার্টআপের কথা বললেন যে সক্রেটিস একটা স্টার্টআপ কোম্পানি। এখন ধরেন স্টার্টআপ মানে আপনার কাছে যদি জিজ্ঞেস করে যে ধরেন স্টার্টআপের ডেফিনেশন আপনার কাছে কি, মানে এটা একটু জানতে চাই আর কি, যে স্টার্টআপ আপনি কিভাবে দেখেন, বা এটা সক্রিয় কেন একটা স্টার্টআপ, সক্রিয় কেন একটা এসএমই না? ওকে, সরি আমি মনে হয় একটু বেশি ইন্টারভিউ কোশ্চেন করতেছি। না মানে আমার জানার আগ্রহ আর কি, তাই স্টার্টআপের বেসিক্যালি স্টার্টআপ এবং এসএমইর মধ্যে যে প্রাইমারি যে দুইটা মানে প্রাইমারি যেগুলা গ্যাপ মানে যে তফাতের যে জায়গাগুলো, যে স্টার্টআপ হচ্ছে প্র্যাকটিক্যালি সে একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য কাজ করতেছে। সে আমি কি করতেছি, আমি হচ্ছি বাংলাদেশের সেলস চ্যানেলে কিছু ইনোভেশন নিয়ে আসছেন, সেই ইনএফিসিয়েন্সিগুলোকে দূর করে আমি একটা কোম্পানির প্রোডাক্টিভিটি 89% পর্যন্ত আমি বাড়াতে পারতেছি। 89%, হ্যাঁ, তার গ্রস সেলস আমার প্রোডাক্ট ইউজ করার পরে 20% পর্যন্ত বৃদ্ধি পাইছে। দারুণ, হ্যাঁ। সো দিস ইজ এন ইনোভেশন, দিস ইজ এ প্রসেস ইনোভেশন, দিস ইজ এ টেকনোলজিক্যাল ইনোভেশন। সো এটা করে আমি তাকে নিয়ে আসছি। সো স্টার্টআপের একটা বিশেষত্ব হচ্ছে সে একটা পার্টিকুলার প্রবলেম সলভ করবে। দেন হচ্ছে যখন সেইটা সলভ করার একটা পর্যায়ে আসবে, অর্থাৎ যখন প্রোডাক্ট মার্কেট ফিটটা তৈরি হবে, সে খুব দ্রুত সে স্কেল আপ করতে পারবে। আমার প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে রেপ্লিকেট করব বা আমি সাইজে বড় করব। আমি রেপ্লিকেট করা বলতে আমি বাংলাদেশের অপারেশন আমি মিয়ানমারে অপারেশন করলাম, আমি কাম্বোডিয়াতে করলাম, লাওসে করলাম, কেনিয়াতে করলাম। সো দিস ইজ স্কেলিং আপের একটা অংশ। আবার আরেকটা হচ্ছে আমার প্রোডাক্ট সে বর্তমানে 2200-2300 ইউজার আছে, 2300 ইউজার থেকে আমি স্কেল আপ করে 23,000-2.5 লক্ষ ইউজারের ক্যাপাসিটিতে আমি নিয়ে যেতে পারবো। এইটা হচ্ছে আরেকটা বিশেষত্ব। সো এই দুইটাই হচ্ছে প্রাইমারি। এবং এই তুলনায় এসএমই কি করে, বা এসএমই বা একটা জেনারেল স্মল বিজনেস, সে ফর এক্সাম্পল আমি রেগুলার একটা ট্রেডিং বিজনেস, আমের বিজনেস, এখানে ইনোভেশন কম, হ্যাঁ, আমের বিজনেস আমি করতেছি। আমি রাজশাহী থেকে হ্যাঁ জিনিসপত্র নিয়ে এসে আমি বাংলাদেশে ঢাকা শহরে আমি নিচ্ছি, দ্যাটস ওয়ান থিং। আবার আরেকটা হচ্ছে একটা বইয়ের দোকান দিলাম, ফিজিক্যাল বইয়ের দোকান, একটা জাস্ট ওই যে বাংলাদেশে সো-কল্ড লাইব্রেরি যেটাকে বলে আর কি। তো এইটার তো আসলে এটা কোনো পার্টিকুলার প্রবলেম সলভ করতেছে না, এটা আপনি একটা হ্যাঁ মার্কেটে একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা আপনি ফিল আপ করার চেষ্টা করতেছেন। আপনি নিজে একজন ডাক্তার, আপনি একটা চেম্বার খুললেন, আপনি একজন নিজে ইঞ্জিনিয়ার, আপনি একজন একটা কনসালটেন্সি ফার্ম খুললেন। সো এই কারণেই আমার ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি ফার্ম সেটা কিন্তু কোনো স্টার্ট আপ না, ইটস জাস্ট এ সার্ভিস বেসড কোম্পানি। আমি এটাকে স্টার্ট আপ বলে কখনো দাবিও করি না, ইটস এ স্মল বিজনেস। বাট আমি সক্রিয়কে আমি বলি যে স্টার্ট আপ, বিকজ সে একটা পার্টিকুলার অবজেক্টিভ নিয়ে সে কাজ করতে। দারুণ ভাই, আমার এটা জিজ্ঞেস করার উদ্দেশ্য ছিল যে ধরেন অনেকের ভিতরেই মানে এইটা নিয়ে একটা কনফিউশন থাকে। আমার হচ্ছে একদম সরল বাংলা ভাষায় আমি একটু শুনি যে ব্যাপারটা কি, ব্যাপারটা তো অনেক রকম ভাবে প্রেজেন্ট করে। স্টার্টআপের সাথে ধরেন ইনভেস্টমেন্টের একটা সম্পর্ক আমরা ওভার ফিউ ইয়ার্সে খুবই দেখছি, এবং ধরেন এটা নিয়ে অনেক চটকদার বিজ্ঞাপনও থাকে, এই কোম্পানি এত রেজ করলো, ওই কোম্পানি এত রেজ করলো, এবং আলটিমেটলি আমরা অনেকেই বা যারা শুরু করতেছি বা তারা অনেকেই মনে করি যে স্টার্টআপ এবং ফান্ড রাইজিং হচ্ছে খুবই প্যারালাল জিনিস, এবং এটা করতেই হবে, হয়তো করতে হয়, গ্রোথ যেহেতু ইম্পর্টেন্ট সেখানে তো অবশ্যই করতে হবে। বাট ফান্ডই তো একমাত্র প্যারামিটার না সাকসেসফুল হওয়ার। সক্রিয় কি এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট রেজ করছে? হ্যাঁ, এক্সটার্নাল ইনভেস্টমেন্ট সবই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থেকে আমরা রেজ করছি, 2 কোটি টাকার মতো আমরা রেজ করছি। আর বাইরেও ট্রাই করতেছে এখন, মানে কোন ইনস্টিটিউশনাল ফান্ডিং নেওয়ার জন্য ট্রাই করতেছে? কয়েকটা প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা চলতেছে। আমরা ধরেন
নামটা বরং না বলি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সো এইরকম কথাবার্তা চলতেছে। কিছু ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সাথেও কথাবার্তা চলছিল, বাট আসলে তাদের পার্টিকুলার কিছু দাবি দেওয়া অনেক বেশি ছিল, ওই কারণে আসলে সামনে আগায় নাই ডিসকাশনটা। আপনি নর্মালি যদি বলি যে আপনার কোম্পানির মূলত কি, যেমন আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাথে আছেন, আপনি মার্কেটিং, আমি যত জানি সেলস বা মার্কেটিং এটা হয়তো আপনি লুক আফটার করেন, একই রকমভাবে অফিসের অপারেশন আপনি দেখেন, এবং আপনি ফাইন্যান্সও মেবি আপনি দেখেন। সো আপনি মূলত ওই ফাউন্ডার হিসেবে সবগুলো ফিল্ডে কাজ করতেছেন, আপনি মূলত আপনার প্রিয় কাজ কোনটা? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি কিন্তু কোনোটারই এখন সেইভাবে আমি অপারেশনে নাই। দারুণ, তাহলে আপনি মোটামুটি, হ্যাঁ, আমি যেটা করি আমার ম্যানেজমেন্ট স্টাইলটাই হচ্ছে বেসিক্যালি আমি যখনই কোনো কিছু মানে তৈরি করার চেষ্টা করি, আমি সেখানে একটা পার্টিকুলার রিসোর্সকে আমি তাকে এম্পাওয়ার করি, তাকে ডেলিগেট করি, বোঝার চেষ্টা করি সে কি ভারটা কি নিতে পারতেছে কিনা, এবং এটা যখন সে নিতে পারে আস্তে আস্তে কাজটা তার উপরে ছেড়ে দেয়। তো আমি কিন্তু ধরেন এই যে 2020 সালে আমি কিন্তু প্রায় 1.5 মাস আমি দেশের বাইরে ছিলাম। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, কোম্পানি চলছে ঠিক মতো। আমি 2015 সালের দিকে আমি হজে যাই, 40 দিন বাইরে ছিলাম। ওই সময়ের ভিতরেও কিন্তু আমি টু সাম এক্সটেন্ট কম সময়ের ভিতরেও হালকা পাতলা যা গোছানোর আমি গোছাই চেষ্টা করছি, আমি আমার জন্য ইনভলভমেন্ট মিনিমাম হয়ে যায়। সো ইটস এ পার্ট অফ মাই ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি যে আমি ডেলিগেট করি, এম্পাওয়ার করে আমি আমার পার্টিকুলার রিসোর্সকে আমি এমনভাবে তৈরি করি যাতে করে আমার ডে টু ডে ইন্টারভেনশন যেন না হয়। আমার টার্গেট থাকে হচ্ছে তাকে আমি মাসের প্রথমে আমি একটা টার্গেট দিয়ে দিই, এবং মাসের শেষে এসে আমি আবার সেটাকে ফলো আপ করি, এবং অবভিয়াসলি মাঝখানে ডে টু ডে আমি আসলে কখনোই করি না, হয়তো আমি উইকলি একবার একটু জিজ্ঞেস করি। আর আদার দেন দ্যাট সে যদি যে কোনো প্রবলেম ফেস করে, তার কোনো ডিসিশন দরকার হয়, সে আমার কাছে আসে। তো এইটা করে আমি মূলত যেটা করি যে আমার টাইমটাকে আমি ফ্রি আপ করি। আমি যদি ওই অপারেশনে বকডাউন হয়ে যাই, আমি আসলে সামনে তাহলে কোম্পানি গ্রো করবে না। মানে এক্স্যাক্টলি এইটা আমার মনে হয় যে সবচেয়ে দারুণ একটা কথা, যে ডেলিগেশন, যে আপনি যত ডেলিগেট করতে পারবেন আপনি অত ফ্রি হবেন, আপনি অ্যাজ এ ফাউন্ডার হিসেবে তখন আসলে অন্যদিকে অনেক বেশি ফোকাস যাওয়ার কাজ করতে পারবেন। দারুণ। আপনি কি ভাইয়া এমনি অন্যান্য যারা ফাউন্ডার আছেন, ইয়াং ফাউন্ডার যারা আছেন বা কমিউনিটিতে যারা অনেক ফাউন্ডার তৈরি হয়েছেন, তাদেরকে কি কোনো রকমভাবে আপনি অ্যাডভাইজারি সার্ভিস দেন বা তাদেরকে কি কোনোভাবে হেল্প করেন? কিছু কিছু ক্ষেত্রে মানে এটা এমন না যে মানে চান্দা দিয়ে সার্ভিস কিনা, মানে ভলান্টারি জিনিসটা এরকম না। এই যে কিছুদিন আগেও আমার কাছে 2 জন আসছেন, এসে ঘন্টা দেড়েক ছিলেন, ডিসকাস করছেন, আমার ওপিনিয়ন জানতে চাইছেন। আবার আরেকজন চিটাগং থেকে আমার সাথে কানেক্ট করছেন। তো কিছু কিছু ক্ষেত্রে আমি আসলে একদম ফ্রি অফ কস্ট আমি দেই। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন তারা একটা পার্টিকুলার কমিটমেন্ট কাজ করে দেয়, সেটা আমি কি করি, আমি ধরেন কয়েকটা কোম্পানির আমি বিজনেস কেস আমি তৈরি করে দিছি, বিজনেস যে প্ল্যান টোটাল সেটা করে দিছি, সেটার এগেইনস্টে আমি হয়তো বা তাদের কাছ থেকে পার্টিকুলার কিছু ইকুইটি নিছি। ফাইন। তো এইরকম আর কি। ওকে, এমনি আপনার কি এই জিনিসগুলো ধরনের সোসাইটিকে হেল্প করা বা কমিউনিটি ওয়ার্ক করা, এই জিনিসগুলো আপনি বিভিন্ন সময় করেন, আমি দেখছি আপনার সোশ্যাল মিডিয়াতে। এই জিনিসগুলো করেন কি নিজের ভালো লাগা থেকে, দায়িত্ববোধ থেকে, নাকি পুরোটাই স্পিরিচুয়াল? অবশ্যই স্পিরিচুয়ালের তো আসলে মানে আমি এজ এ মুসলিম, আমার দিন শেষে আমার সাফল্য কি, ইসলাম আমাকে যেটা বলে যে তুমি যদি আসলে জান্নাতে যাইতে না পারো, আসলে কোনো কিছুই সফলতা নাই। তো আমার দিন শেষে আমাকে জান্নাতে যাইতে হবে, দ্যাট ইজ দ্য আলটিমেট সফলতা। এখন অবভিয়াসলি আমি ভুলে ভরা মানুষ, সো আমি শুধু যদি খালি ফরজের উপরে নিজেকে স্টিক রাখি, তাহলে পা হড়কাইলেই আসলে আমি সমস্যা হয়ে যাবে। তো এই কারণে আমি নিজের চারপাশে আমি একটু কিছু প্রোটেক্টিভ কুশন তৈরি করতে চাই। সেই প্রোটেক্টিভ কুশনগুলোই হচ্ছে বেসিক্যালি সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড এভরিথিং। তো অবভিয়াসলি এটা যখন হয়, মানে এটার একটা ইম্প্যাক্ট আসলে হার্টের উপরে আছে, মাথার উপরে আছে, যে আপনি যখন আরেকজনকে সাহায্য করেন এবং তাকে আপনি দেখতে পান, তার মুখের হাসিটা দেখতে পান,
এটার কিন্তু একটা আলাদা সুদিং এফেক্ট আছে যেটা আপনাকে স্ট্রেস ফ্রি করে। সত্যি কথা, তো এটা খুবই ইম্পর্টেন্ট। এমনি এখন যারা ধরেন এন্টারপ্রেনারশিপে আসতে চায় তাদের ব্যাপারে আপনার কোনো অবজারভেশন আছে? যেমন ধরেন অনেকেই খুব রাতারাতির ধরেন একটা রেজাল্ট চায়, খুব দ্রুত, এই ধরেন ইনভেস্টমেন্ট রেজ করলো এফএনএফ থেকে বা ইনস্টিটিউশনাল কোনো ফান্ড রেজ করলো, এটা ভালো একটা পিয়ার ফুটেজ পাওয়া গেল, প্রচুর পরিমাণ পিয়ার হইলো, লাইক হইলো, শেয়ার হইলো, ব্যবসা অ্যাওয়ার্ড, ভালো কথা বলছেন, অ্যাওয়ার্ড, আপনি অ্যাওয়ার্ড পাইছেন? আচ্ছা ঠিক আছে, ধরেন অ্যাওয়ার্ড পাইলো, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট পাইলো, পিয়ার ফুটেজ পাইলো, বিজনেস ছাড়া বাকি সব কিছু করলো, এরকম অনেক জিনিস আমরা দেখি। হ্যাঁ, আমি এটা নিয়ে মানে ডিটেইলে আপনিও জানেন অনেক কিছু। সো দিন শেষে হয়তো বিজনেসটা ঠিক করা হয় না, এটা ছাড়া সব কিছুই হয়। এটা কেন হয়? মানে এটা যেমন আমার মনে হয় যে আমাদের হয়তো অ্যাকচুয়ালি আমরা কোনটা চাই এই জায়গাটাতে মনে হয় আমাদের একটু মানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে। আমাদের বিজনেস করার অনেক ধরনের মানে প্রয়োজনীয়তা থাকে, একটা থেকে ফাইন্যান্সিয়াল, একটা থেকে সোসাইটি রিকগনিশন, হ্যাঁ সোশ্যাল রিকগনিশন, আর একটা থাকে হচ্ছে যে ওকে আমার অলরেডি জীবন দেখা শেষ, এখন আমি একটু শখ করে কিছু একটা করবো আর কি, এস্টিম নিয়ে। সো আপনার কি মনে হয় যে অ্যাকচুয়ালি ঘটনাটা কেন হয়? এটা হচ্ছে ওই যে যখন মানে আমরা যদি চিন্তা করি আপনার আমার মতন একটু ম্যাচিওরড বয়সে ব্যবসাতে ঢুকছি, এটা কিন্তু আসলে সবার এটা হয় না। বেশিরভাগই ধরেন ওই ইউনিভার্সিটির লাইফটা শেষ করেই সে ঢুকছে। এখন আপনি আমি নিজে একটু চিন্তা করি, সেই যে 24 বছর বয়সে আমরা আসলে কতটুকু ম্যাচিওর ছিলাম, মানে নিজেকে অনেক কিছু মনে করতাম তখন, ইউনিভার্সিটি পাস করে চাকরি করতেছি, অনেক কিছু বুঝি, বাট আসলে এখন যখন পিছনে ফিরে তাকাই দেখি যে উই আর জাস্ট ইয়াং ব্লাডস, হয়তো বা উইদাউট এনি এক্সপিরিয়েন্স। সো ইটস ভেরি নর্মাল যে আপনারা মানে এই গ্রুপ অফ ইয়াং এন্টারপ্রেনার্স তারা যে আসলে ইমোশনে তারা ভেসে যাবে, খুবই নর্মাল। তো তাদেরকে আসলে গাইড করতে হবে যে আমিও এই যে অ্যাওয়ার্ডের কোনো মূল্য নাই, এটা আসলে আমি অ্যাওয়ার্ড পেয়ে বুঝছি। হ্যাঁ, যে আসলে এটার কোনো মানে কি বলবো, আপনি যদি বুঝে শুনে, হ্যাঁ আমি যেমন এই যে স্টার্ট আপ বাংলাদেশের কানেক্টিং স্টার্ট আপ বাংলাদেশের, আমি ওই যে আমরা টপ 10 এর মধ্যে ছিলাম বাংলাদেশের, এইটার কিন্তু আমরা বেনিফিট পাইছি। আমরা ওই যে কারণ বাজারে আমরা ফ্রি অফিস পাইছি, আমরা 1 বছর আমরা ফ্রি অফিস পাইছি, দ্যাট ওয়াজ ভেরি ক্রুশিয়াল সাপোর্ট ফর আস। দেন হচ্ছে এই যে যদিও সরাসরি কানেক্টেড ছিল না, তারপরেও আমাদের যেরকম পলক ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছিল, মানে আইসিটি প্রতিমন্ত্রী, মোটিভেশন ছিল একটা ওনার সাথে সরাসরি কথা বলতে পারতাম, সেটা কিন্তু একটা বড় জিনিস। এবং এইখানে অন্তত আমরা বলতে পারি যে বাংলাদেশের যে স্টার্ট আপ নীতিমালা, সেখানে কিছুটা হইলেও আমাদের মতন বিভিন্ন মানুষের ইনপুট আছে এখানে। হ্যাঁ, দেন হচ্ছে উনি যখন ডিরেকশনগুলো দিয়ে দিলেন, তখন কিন্তু মানে আমাদের জন্য আইসিটি মিনিস্ট্রির কিছু ফান্ড ছিল, সেইগুলা আমরা পাইলাম। হ্যাঁ, টোটাল আমি ধরেন 10-20 লাখ টাকা পাইলাম। তো এই যে এগুলো কিন্তু দিস ওয়ার লাইফ সেভার্স, আদারওয়াইজ আমার এন্টারপ্রেনিউরাল লাইফ আমি কন্টিনিউ করতে পারতাম। তো কোন অ্যাওয়ার্ডটা আপনার কাজে লাগবে, আর কোন অ্যাওয়ার্ডটা হচ্ছে কাগজ সর্বস্ব অ্যাওয়ার্ড, এইটা আপনাকে বুঝতে হবে। এটা যদি না বুঝেন তাহলে আসলে ওই যে ফেমের পিছনে দৌড়ানো শুরু করবে। ফেম আসলে কিন্তু দিন শেষে ওটা খাবার দিবে না। একটা ব্যাপার হচ্ছে ভাইয়া যে মানে অ্যাওয়ার্ডটা কখন আমার নেওয়া উচিত বা অ্যাওয়ার্ডের জন্য আমি কখন এলিজেবল, এই ব্যাপারটা তো বুঝতে হবে। মানে আপনাকে দিতে চাইতে পারে, ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দারে আসলে কোনো মানে আপনাকে অনেক কারণে দিতে চাইতে পারে কোনো একটা অথরিটি। একটা কারণ হতে পারে যে তাদের আপনার প্রোডাক্টটা খুবই ফ্যান্সি, এটা নিয়ে গল্প বলে সুন্দর গল্প বলা যায়, এটার কাভারেজ ভালো হবে, মানুষ এটার প্রতি আগ্রহ জন্মাবে, এবং আলটিমেটলি একটা জিনিস পপুলারিটি পাবে, একটা আইডিয়া পপুলারিটি পাবে। এটা তো বিজনেস না। তো আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হইলো, আপনি আরো ইন্সপায়ার হয়ে আরো 2-3টা অ্যাওয়ার্ডে গেলেন, আপনি বিভিন্ন জায়গায় জাজ হওয়া শুরু করলেন, যেখানে ধরেন আপনার নিজে বিজনেস নিয়ে আপনি স্ট্রাগল করতেছেন। এই জিনিসগুলো তো হয়, অবশ্যই আমি নিজে এটার ভিতর দিয়ে গেছি। ওকে, তো এই জিনিসগুলো মানে একটা তো তাকে বয়সের ব্যাপার, যে একটা ইম্যাচুরিটির কারণে হয়, কিন্তু একই রকম ভাবে এই জিনিসগুলো তো পরে একটা অন্যরকম প্রবলেম তৈরি করে। যেমন সে 1 দিন পরে 2 দিন পরে ব্যবসাটা ভালো করতেছে না, এবং বাই দ্যাট টাইম সে লাইফের অনেক গুরুত্বপূর্ণ টাইম নষ্ট করে ফেলছে, তার জন্য এখন কোনো একটা জবে ঢোকা ডিফিকাল্ট।
তো এই ক্রাইসিসটা তো তৈরি হয় অবশ্যই হয় এবং মানে এইটার জন্য কি কোনো সময় হয় যে আপনি পরিচিত কাউকে এরকম দেখছেন যে তারা খুবই সাফার করতেছে এই এন্টারপ্রেনারিয়াল যে ফ্যান্সিনেস এখানে থেকে সে বেরোতে পারে নাই বা সে এটাতে ঝামেলায় পড়ে গেছে? চোখের সামনে কয়েকটা ছেলেকে দেখছি, চোখের সামনে যে খুব স্বপ্ন নিয়ে তারা শুরু করছে, বাট আসলে দিন শেষে ওই বিদেশ পাড়ি জমাইছে, কিছু করতে পারে নাই এখানে, বিদেশ পাড়ি জমাইছে। তো এই যে ছেলেগুলা যে তারা পারলো না, তার এনার্জির কিন্তু কোনো কমতি ছিল না, তার নিয়তের কিন্তু কোনো কমতি ছিল না, তার সে পারলে কিন্তু আসলে দেশের ভালো হইতো। দেশ অবশ্যই অবশ্যই। সো দেশ তাকে আসলে সাপোর্ট দিতে পারে না যে কোনো কারণেই হোক, যে কোনো কারণে তার ফান্ডের অভাব বা ইকোসিস্টেমটা ওরকম তার ফেভারেবল ছিল না, তাকে ফেভারেবল ছিল না, সে তো ভালো গাইডেন্স পায় না, অনেক কিছুই হইতে পারে। থ্যাংক ইউ মুহিত ভাই, আজকে অনেক আলোচনা হলো আমাদের। আমি শিওর যে আপনার আলোচনা এর চেয়ে বেশি হয়, আমরা অনেক ডিটেলে গল্প করি এবং থ্যাঙ্কস যে আপনি এসেছেন আজকে, আমাকে সময় দিচ্ছেন। সে ডেফিনেটলি এটাই প্রথমবার না, আমি আপনাকে আরও ডাকবো ওই প্রোগ্রামে, ইনশাআল্লাহ আমরা আরও অনেক গল্প করবো। যতবার ডাকবেন ততবার। থ্যাংক ইউ।